অনেকে ফোন করে জিজ্ঞাসা করে এই ওষুধটা আমি এইখান থেকে কিনে নিচ্ছি কিভাবে তৈরি করব। অর্থাৎ ওষুধ তৈরি করার যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা অনেকে জানে না, অনেক স্থূল মাত্রায় ব্যবহার করে। তৃতীয় বর্ষে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বর্ষে আছে, তারা সাধারণত বেশিরভাগই দেখা যায় যে স্থূল মাত্রার ওষুধের কথা চিন্তা করি আমরা, কিন্তু ওষুধকে স্থূল থেকে সূক্ষ্মাতি সূক্ষ্ম স্তরে নিয়ে যেতে হবে। এই যে ওষুধের ফাইলটা, এটা আমরা নিয়ে নিলাম। এই ওষুধের ফাইলটা আমি বড়িতে নিব। এখন বড়িতে আমরা কিভাবে নিব, কত নাম্বার পিলে নিব, এতটুকু পরিমাণ দিলেই যথেষ্ট। কেউ ফুল ড্রাম পরিমাণ নেবেন না। লিডাম 30 মেডিসিনটা আমরা এই যে এটা আমরা 1 ফোঁটা বা 2 ফোঁটা পরিমাণ, 1 ফোঁটা বা 2 ফোঁটা এই যে এইভাবে আমরা ঢালবো আস্তে আস্তে। দেওয়ার পরে এখন যে মেডিসিনটা দিলাম এটা হালকা করে আলতো করে নাড়তে হবে। আলতো করে এই যে এইভাবে সিটাই করতেছি, কিন্তু এইভাবে নাড়া যাবে না। আমরা কিভাবে ঝাঁকাবো, আলতো করে ঝাঁকাবো, একদম মোলায়েম করে আলতো করে, যাতে প্রত্যেকটা বড়ি ওষুধ সিক্ত হয়ে যায়। একটা বড়িও যাতে ওষুধ সিক্ত হতে বাদ না থাকে। সবাই খুব খেয়াল করে শুনবেন। আর কখনোই কালারিং টিস্যু এই জায়গায় ব্যবহার করা যাবে না। অর্থাৎ অতিরিক্ত যে মেডিসিনটা রয়েছে সেই মেডিসিনটা শুকানোর জন্য কালারফুল পারফিউমযুক্ত এই টিস্যুগুলো ব্যবহার করা যাবে না। এখন এটাতে ডিস্টিল ওয়াটার দিতে হবে, একদম ডিস্টিল ওয়াটার দিয়ে গলা পর্যন্ত দিতে হবে। অর্থাৎ এই পর্যন্ত ডিস্টিল ওয়াটার দিতে হবে, যাতে ঝাঁকি দেওয়ার মতো জায়গা থাকে। অর্গানের নির্দেশনা মোতাবেক ডান হাতে ধরে বাম হাতের উপরে সজোরে 8 থেকে 12টা ঝাঁকি দিতে পারি। 8 থেকে 12টা ঝাঁকি দিয়ে তারপর রোগীকে সেবনের জন্য নির্দেশ দিতে হবে। এটা হচ্ছে তৈরির ফর্মুলা। অর্থাৎ ওষুধ আপনি যে চেম্বারে রাখবেন, এইটা হলো আমরা চেম্বারে সংরক্ষণের জন্য। তো এটা আমরা সংরক্ষণের জন্য রেখে দিব। রোদ থেকে দূরে ভিজা স্যাঁতসেঁতে স্থানে রাখা যাবে না, শুষ্ক স্থানে রাখতে হবে। মেডিসিনগুলো রোদের তাপ এবং আলো যাতে মেডিসিনের কাছে প্রবেশ না করে, এবং পারফিউম ব্যবহার করে আমরা মেডিসিনের কাছে যাব না, তাহলে ওষুধের কোয়ালিটি নষ্ট হয়ে যেতেও পারে। বা রোগীকে তাৎক্ষণিক এখন দেওয়ার জন্য যে ফর্মুলাটা, এটা আমরা কিভাবে তৈরি করে তারপর রোগীকে দেওয়ার উপযোগী হবে, এই যে এরকম ফাইলগুলোতে করা থাকবে। তাহলে এখান থেকে গ্লোবালস যেভাবে নির্দেশনা দেওয়া আছে অর্গানে, সেই নির্দেশনা মোতাবেক আমরা রোগীটা ব্যবহার করতে পারবো। আর যদি কারো কাছে যে 1 থেকে 5 পাওয়ার পর্যন্ত রয়েছে, বাট নেক্সট পাওয়ারটা দিয়ে দিবেন আপনি রোগীকে 1 থেকে 5 পর্যন্ত ব্যবহার করেছেন, নেক্সট পাওয়ারটা আপনার সংগ্রহে নেই, তখন আপনি তাৎক্ষণিক যাতে নিজেরা হাতে তৈরি করে তাৎক্ষণিক রোগীকে দেওয়া যায়, সেই জন্য যে তৈরি ফর্মুলা, এটা হলো 50 অষ্টাতমিক ওষুধ পটেন্টাইজ করার যে ফর্মুলা, সেই দিন আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে হলো শুধুমাত্র তারপরে হচ্ছে নির্বাচিত যে ওষুধটা আপনি রোগীর জন্য যে ওষুধটা নির্বাচন করেছেন, রোগীর টোটালিটি অফ সিমটম জানার পরে যে একটা ওষুধ আপনি নির্বাচন করেছেন। অ্যাকিউট ডিজিজ হলে সাধারণত নিম্ন শক্তি দেওয়ার প্রয়োজন হয়। আর যদি ক্রনিক ডিজিজ, যদি শততমিক মেডিসিন অ্যাকিউট ডিজিজে, সাধারণত আপনারা যারা স্টুডেন্ট লেভেলে আছেন তারা তাদের পরিবারের জন্য যদি ওষুধ নির্বাচন করতে চান 30 শক্তিটা, অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে 30 শক্তিটা আপনারা নির্বাচন করবেন। যদি 50 অষ্টদমিক না, শততমিক ওষুধ যদি রোগীতে ব্যবহার করেন শততমিক, তাহলে 30 শক্তি আপনি যখন দোকান থেকে কিনে নিয়ে আসবেন, তখন কিভাবে কিনে নিয়ে আসবেন, অনলি 1 গ্লোবালস। অনেকে বলে 3, 4টা, 5টা, 10টা গ্লোবালস, না, একটা গ্লোবালস। আপনার যদি ওষুধের নির্বাচন ঠিক হয়ে থাকে তাহলে একটা গ্লোবালসই এনাফ। অর্গানন আমাদের যে দিক নির্দেশনা দেয় সেটা আমাদের মানতে হবে। কে কি বললো সেটা বড় কথা না, হ্যানিম্যান কি বলেছেন, হ্যানিম্যানের পরবর্তী ডাক্তারগণ কি বলেছেন, অর্থাৎ হ্যানিম্যানের যে প্রকৃতি অনুসারী যারা, তারা কি বলেছেন সেইটা আমাদের মানতে হবে। তো বর্তমানে যারা প্রচলিত আছে প্যাটেন্ট বাস, অর্থাৎ একসাথে রোগী আসলো, রোগীকে প্যাটেন্ট বোতল ধরিয়ে দিচ্ছে, রোগীকে একসাথে 4টা, 5টা, 10টা ওষুধ রোগীকে দিচ্ছে, এটা একদমই প্রতারণা, ভণ্ডামি করছে রোগীদের সাথে। হোমিওপ্যাথির নাম ব্যবহার করে তারা রোগীদের, হোমিওপ্যাথিতে সবসময় টোটালিটি অফ সিমটম ভিত্তিক হচ্ছে একটা ওষুধ সদৃশ, ওই একটা ওষুধ রোগীকে প্রদান করতে হবে। সাথে যে একটা ঔষধ সুস্থ মানব দেহে যে লক্ষণগুলো উৎপাদন করতে পারে, সেই ওষুধ অসুস্থ মানব দেহে সেই লক্ষণগুলো আরোগ্য করতে পারে। কারণ হোমিওপ্যাথিতে আমরা জানি যে লক্ষণ ভিত্তিক চিকিৎসা, হোমিওপ্যাথি হচ্ছে একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা। আর এই চিকিৎসায় রোগীর টোটালিটি, রোগীর সমস্ত লক্ষণে গুরুত্ব দিতে হবে। রোগীর ভাইটাল ফোর্স বা জীবনী শক্তি সর্বপ্রথম রোগে আক্রান্ত হয়ে সে লক্ষণ প্রকাশ করে। জীবনী শক্তির ভাষা হচ্ছে সিমটম বা লক্ষণ, আর এই লক্ষণগুলোর চিকিৎসায় আমাদেরকে দিতে হয়। রোগী পর্যবেক্ষণের পর রোগীর পিকুলিয়ার লক্ষণ কিভাবে বুঝতে পারবো, অর্গান অফ মেডিসিনের 153 নম্বর সূত্র যখন পড়বো আমরা, যারা আগে বলে ম্যাট্রেমেডিকা, না, এটা আসলে প্রকৃত হোমিওপ্যাথি নয়, এটা হলো হোমিওপ্যাথি শেখার একটা ভুল পথ। যারা প্রথমেই ম্যাট্রেমেডিকা অধ্যয়ন করবে, এখন রোগীতে আমরা এটা অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব, যখন রোগী অ্যাকিউট ডিজিজে আক্রান্ত থাকে তখন
রোগীর জীবনী শক্তি খুবই পর্যুদস্ত অবস্থায় থাকে। আমি আবার রিপিট করছি, যখন আপনি অ্যাকিউট ডিজিজের জন্য ওষুধ নির্বাচন করবেন তখন শতভাগ নিশ্চয়তার সাথে ওষুধ নির্বাচন করতে হবে। আমরা হোমিওপ্যাথিতে কখনোই অনুমানের উপর ওষুধ নির্বাচন করি না। আমরা হোমিওপ্যাথিতে ওষুধ নির্বাচন করি হচ্ছে টোটালিটি অফ সিমটম ভিত্তিক, অর্থাৎ রোগীর জীবনী শক্তি যে সিমটমগুলো দিচ্ছে সেই সিমটম আমাদের ম্যাটার মেডিকার কোন ওষুধ সুস্থ মানব দেহে উৎপাদন করেছে, তাহলে সেই ওষুধটাই হবে এই উপস্থিত রোগীর জন্য যথার্থ সদৃশ ওষুধ। হোমিওপ্যাথিতে যখন রোগ সারবে রোগীও মনে করবে যে এটা একটা ম্যাজিক, রোগের গভীরতা বুঝে তারপরে তখন ওষুধ প্রয়োগ করতে হবে। এটা হচ্ছে একটা অভিজ্ঞতার বিজ্ঞান, অভিজ্ঞতার লব্ধ চিকিৎসা বিজ্ঞান। কলেজ থেকে পাশ করেই শুধুমাত্র যে চেম্বার দিয়ে ফেললেন আর ডাক্তার হয়ে গেলেন সেরকমটি নয়। আপনারা আপনাদের নিকটস্থ উস্তাদের কাছ থেকে শিখবেন, অনেক কিছু শেখার আছে হোমিওপ্যাথিতে, অনেক পড়াশোনার প্রয়োজন আছে। 30, 200, 1M মানে 1000, 10M মানে 10,000, 50M মানে 50,000, আর CM মানে 1 লক্ষ শক্তির ওষুধ। CM এর পর MM, DM, আরো অনেক উচ্চ শক্তির ওষুধ রয়েছে হোমিওপ্যাথি। জার্মানের অনেকেই এই অর্গানন বুঝতে পারতেন না, বুঝতে না পারার কারণে হ্যানিম্যানের কাছে চিঠি লিখতেন যে হ্যানিম্যান সাহেব, আপনি যে অর্গাননটা লিখেছেন এই অর্গাননটা আমরা বুঝতে পারতেছি না, এর চাইতে সহজ কিছু দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে দিন। অর্গানন তো প্রথমত ছিল জার্মান ভাষায় লেখা, এরপরে বরিক্যান টাজিয়ান সেটাকে ইংরেজিতে করেছেন, সেই ইংরেজিটাকে থেকে আমরা বাংলাটাতে পড়তেছি। তাহলে বাংলা পড়েও যারা অর্গানন না বুঝতেছে তারা প্র্যাকটিস করতেছে, মেল প্র্যাকটিস করতেছে, হোমিওপ্যাথির নাম ব্যবহার করে রোগীদেরকে একসাথে 4, 5, 8, 10টা ওষুধ দিয়ে দিচ্ছে। আবার যদি দেখা যায় যে রোগী মাত্রই জ্বরে আক্রান্ত হয়েছে এবং জ্বরের প্রকৃতিটা হচ্ছে টাইফয়েড প্রকৃতির, সেইখানে কিন্তু আপনার বেলেডোনা দিলে কাজ হবে না। এর আগে আমরা এটা নিয়ে আলোচনা করেছি যে ব্যাপটিসিয়া কত শক্তিতে প্রয়োগ করতে হবে। যে রোগটা নিয়ে এসেছিল সেটা হলো ক্রনিক ডিজিজের তরুণ উচ্ছ্বাস। এই উচ্ছ্বাসের সময় আমরা ওষুধ প্রয়োগ করেছি। তারপর রোগীদেরকে জানাতে হবে এটার জন্য বেশ কিছুদিন ওষুধ সেবন করতে হবে, এটা একবারের ওষুধে সারার মতো রোগ নয়। কোনো ক্রনিক ডিজিজ, অর্গাননে বলা রয়েছে কোনো ক্রনিক ডিজিজ যদি আপনার একবারের ওষুধে ম্যাজিকের মতো সেরে যায় তাহলে ওষুধটা তাৎক্ষণিক অ্যান্টিডোট করতে হবে, অর্থাৎ ওষুধটা ভুলভাবে বিসদৃশভাবে ক্রিয়া করে। যে অনেক সময় আমরা চিকিৎসকরা ছায়া আরোগ্য দ্বারা প্রতারিত হই। বিষয়গুলো মাথায় রেখেই চিকিৎসকের সিদ্ধান্ত নিতে হবে, অর্থাৎ একজন হোমিওপ্যাথিক চিকিৎসককে উপস্থিত বুদ্ধি রাখতে হবে যে আপনার কাছে যে রোগীটা এসেছে অ্যাকিউট ডিজিজ না ক্রনিক ডিজিজ, এই রোগীর জন্য কি 30 শক্তি দিতে হবে না 1M দিয়ে শুরু করব, কি শক্তি দিয়ে শুরু করব, বা রোগীর জন্য যে টোটালিটি অফ সিমটমেটিক যে ওষুধটা আসছে সেই ওষুধের উপযোগিতা দেহের মধ্যে আছে কিনা। যদি অ্যাডাপ্টেবিলিটি না থাকে, উপযোগিতা না থাকে, তাহলে কিন্তু ওষুধ দিয়ে আরো ক্ষতি হবে। আপনার কাছে রোগী আসলো সিপিআর পেশেন্ট, কিন্তু এমন কিছু কুলক্ষণ রয়েছে যে লক্ষণ সিপিআর পূর্ণাঙ্গ ক্রিয়া করতে দেবে না, তখন সিপিআর দেওয়া যাবে না। তখন লক্ষণ সাদৃশ্যে তাকে আপনি নাক্সের সিমটম থাকলে নাক্স দিতে পারেন। সিপিআর চাইতে নাক্সটা নন ডিফেক্টিভ মেডিসিন, সিপিআরটা গভীর ক্রিয়াশীল ওষুধ। এই জন্য ওষুধ নির্বাচনের আগে চিকিৎসককে অর্গাননের জ্ঞান, ক্রনিক ডিজিজের জ্ঞান এসব জেনে তারপরে ওষুধ প্রয়োগ করতে হবে। এই শিশিতে ব্যবহার করেন তাহলেও একটা গ্লোবিউস সিঙ্গেল, যদি এই শিশিতে ব্যবহার করেন সেটাতেও একটা গ্লোবিউস সিঙ্গেল, একটা গ্লোবিউস এনাফ। চিকিৎসক মানুষ কখনোই কমের জিনিস নেবেন না। কেন নেবেন না? আপনারা রোগীদেরকে সূক্ষ্ম মাত্রায় ওষুধ প্রয়োগ করবেন। ওষুধের যদি কোনো ত্রুটি থাকে তাহলে কিন্তু আপনার এই যে এত কষ্ট করে রোগীলিপি করলেন, একটা ওষুধ নির্বাচন করলেন, রোগীকে প্রয়োগ করলেন, যদি রোগ না সারে তাহলে কিন্তু চিকিৎসকের ওইখানে ব্যর্থতা, সফলতা নেই। আর যদি কিছু টাকা বেশি লাগলেও ভালো ওষুধটা যদি ওয়েল প্রুফ মেডিসিনটা আপনি ভালো কোম্পানির থেকে নিয়ে নিতে পারেন তাহলে সেটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো, সেটা কিন্তু আপনার ঠকা নয়। আমার উস্তাদের একটা নির্দেশ যে রাসেল জিনিস কিনলে সবসময় ভালোটা কিনবা, টাকায় ঠকা না, জিনিসে ঠকালে সবচেয়ে বড় টাকা। আসলে প্রশ্নটা ছিল যে দেশি ওষুধ কি কাজই করে না, এটা আমি ব্যবহার করছি না, আমি বলতে পারতেছি না। হ্যাঁ, আপনারা ব্যবহার করে দেখতে পারেন, যারা ব্যবহার করে তাদের কাছে সেটার সিদ্ধান্ত নিতে পারেন যে আসলে তারা ব্যবহার করে কেমন রেজাল্ট পাচ্ছে। কাজ তো করবেই, ওষুধ কাজ করবেই যদি আপনার সদৃশ ওষুধ নির্বাচন হয়ে থাকে। যদি নির্বাচন ঠিক না হয় তাহলে আপনি যত জার্মানি ওষুধই দেন, যত গাছ থেকে একদম ডাইরেক্ট ওষুধ তুলে খাওয়ান, সদৃশ না হলে হোমিওপ্যাথিক ওষুধ কখনোই কাজ করবে না, ক্ষতি করবে। এই জন্য হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে ডাক্তার কেন বলেছিলেন যে আমি 1 ডজন নিগ্রোদের সাথে অন্ধকার গৃহে ধারালো অস্ত্রধারী 1 ডজন নিগ্রোদের সাথে থাকতেও অতটা ভয় করি না যতটা ভয় করি একজন অপহোমিওপ্যাথের কাছে 1 ডোজ উচ্চ শক্তির ওষুধ সেবন করতে। এটার 1 ফোঁটার 100 ভাগের 1 ভাগ এটাই যে ক্রিয়াটা করে যদি সিমিলিয়াম না হয় তাহলে রোগীদের ভীষণ ক্ষতি হবে। যারা অর্গানন জানে না, ক্রনিক ডিজিজ জানে না, তারাই ক্ষতিটাও বুঝতে পারবে না। চিকিৎসকের 3টা ভুল হয়ে থাকে। এই 3টা ভুলের মধ্যে এটা একটা, যে চিকিৎসকের নির্বাচিত ওষুধের মধ্যে সন্দেহ থাকা যে আসলে কি আমার নির্বাচন তো ঠিক হয়েছে নাকি হয়নি, ওষুধ কাজ করতেছে না কেন।
নিজের পরিবারের ক্ষেত্রে সাধারণত এমনটি বেশি হয়ে থাকে। অ্যাপকর বড়িটার সাইজ একদম ছোট, যেটা পোস্তদানার সমান, পোস্তদানার মতো। হ্যানিম্যান অর্গাননে যেভাবে বলেছেন যে পোস্তদানার সমান বড়ি থাকবে গ্লোবিউলস। এই বড়িটা ঢালার জন্য আমি করি কি, এই যে গ্লোবিউলস আছে, ডোজ পেপারগুলো আছে, এই ডোজ পেপারগুলো পিচ্ছিল হয়, গ্লসি পেপার পিচ্ছিল, এটা আমি কেটে নিয়েছি একদম। আজ আমাদের 11তম ক্লাস, আর 11তম ক্লাসের বিষয়বস্তু হচ্ছে চেম্বারে ব্যবহৃত পলিক্রেস্ট ঔষধসমূহ ও তার ব্যবহার এবং চেম্বারে সেই ঔষধগুলোর সংরক্ষণ পদ্ধতি। আমাদের প্রত্যেকটি ক্লাস খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে থাকে, আর আমরা আশা করব প্রত্যেকেই যথাসময়ে ক্লাসটিতে উপস্থিত থাকার জন্য। এনিওয়ে, আমি আর কথা দীর্ঘায়িত করব না, আমরা এখন মূল আলোচনায় চলে যাব। আমাদের সম্মানিত স্যার যদি রেডি থাকেন, ক্লাসটি শুরু করতে পারেন। প্লিজ স্যার, আপনি শুরু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশুদ্ধ হোমিওপ্যাথি শিক্ষা ও চেম্বার ম্যানেজমেন্ট কোর্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে চেম্বারে ব্যবহৃত পলিক্রেস্ট ওষুধ, তার ব্যবহার, কিভাবে তৈরি করে চেম্বারে রাখবো, রোগীদেরকে কিভাবে প্রস্তুত করে দিব। এটার হাতে কলমে কিছুটা সরঞ্জাম আমি একত্র করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটার মূল কারণ হচ্ছে অনেকে ফোন করে জিজ্ঞাসা করে এই ওষুধটা আমি এইখান থেকে কিনে নিচ্ছি, কিভাবে তৈরি করব। অর্থাৎ ওষুধ তৈরি করার যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা অনেকে জানে না, অনেক স্থূল মাত্রায় ব্যবহার করে, যেটা আমাদের মহাত্মা হ্যানিম্যান নির্দেশ দিয়েছেন অর্গানন অফ মেডিসিনে, যে ঔষধকে যত সূক্ষ্ম করা যায়, সূক্ষ্ম থেকে এত সূক্ষ্ম যে সূক্ষাতি সূক্ষ্ম, যে এত সূক্ষ্মদের ধারণাই করা যায় না যে এই পরিমাণ সূক্ষ্ম। তো এটা আমরা কিভাবে করব, আর তার আগে জেনে নিই পলিক্রেস্ট ওষুধগুলো সাধারণত কেমন হয়। চেম্বারে সাধারণত যে ধরনের রোগীগুলো বেশি আসে, অর্থাৎ জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি, অ্যাকিউট ডিজিজের পেশেন্ট এবং ক্রনিক ডিজিজের মধ্যে দেখা যায় আর্সেনিক, সালফার, সিপিয়া, সাইলিসিয়া, মার্কসল, এই ধরনের মেডিসিনগুলোর পেশেন্টই চেম্বারে বেশি আসে। তো এই ওষুধগুলোকে বলা হয় পলিক্রেস্ট ওষুধ, অর্থাৎ বহুল ব্যবহৃত ওষুধ, যে ওষুধগুলো সচরাচর বেশিরভাগ রোগীতেই প্রয়োজন হয়। এবং এই পলিক্রেস্ট রেমেডিগুলো বেশিরভাগই হচ্ছে ওয়েল প্রুফড, অর্থাৎ একজন মানুষের সুস্থ দেহে সুন্দরভাবে পরীক্ষিত। আর ওয়েল প্রুফড মেডিসিন আমরা আমাদের রোগীদের ক্ষেত্রে ব্যবহার করব। কারণ হচ্ছে ওয়েল প্রুফড মেডিসিন ছাড়া আপনি ওষুধ নির্বাচন থাকলেও যদি ওয়েল প্রুফড মেডিসিন না থাকে, ভালোভাবে পরীক্ষিত ওষুধ না থাকে, তাহলে কিন্তু ব্যবহার করে অত বেশি আশানুরূপ রেজাল্ট পাওয়া যাবে না। এই জন্য পূর্ণভাবে পরীক্ষিত এবং সুন্দরভাবে পরীক্ষিত যে মেডিসিনগুলো, সেই মেডিসিনগুলো আমরা চেম্বারে রাখবো, নিজেরা নিজেদের রোগীদের ক্ষেত্রে ব্যবহার করব। এবং চেম্বারে ওষুধ রোগীদের ক্ষেত্রে আমরা কিভাবে প্রস্তুত করে দেব, বা নিজেদের পরিবারে যারা আমাদের কোর্সে তৃতীয় বর্ষে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বর্ষে আছে, তারা সাধারণত বেশিরভাগই দেখা যায় যে স্থূল মাত্রার ওষুধের কথা চিন্তা করি আমরা, কিন্তু ওষুধকে স্থূল থেকে সূক্ষ্মাতি সূক্ষ্ম স্তরে নিয়ে যেতে হবে। অর্থাৎ ওষুধের কণা যে স্তরে গেলে একদম আর পাওয়া যাবে না, সেই কণাটা পাওয়া যাবে না, শুধু পাওয়া যাবে কি শক্তিটা, পটেন্সিটা। সেটা 30 শক্তি হোক, 200, 1000, 10,000, 50,000, 1 লক্ষ, যে কোনো শক্তিতে হোক। তো এই শক্তিগুলা আমরা কিভাবে ব্যবহার করব এবং চেম্বারে প্রস্তুত করব, সেই জন্য আমরা এইরকম শিশিগুলো নিয়ে নিব। 1 গ্রাম শিশি, অর্থাৎ একটা 1 গ্রাম শিশি আমরা নিব। এইরকম শিশিতে লেবেল করার পর লেবেল করব যে ওষুধটা আমরা এই শিশিতে রাখতে চাচ্ছি, সেটা লেবেল করব এখানে। আর শিশিটা ভালো করে ওয়াশ করে নিব, অর্থাৎ এই যে ব্রাশগুলো আছে সেই ব্রাশগুলো দিয়ে ওয়াশ করে নিব এভাবে ঘুরিয়ে। কারণ এই শিশিগুলো ওয়াশ করতে হবে এই জন্য যে এই শিশির মধ্যে অনেক সময় কাচের গুঁড়ি থাকতে পারে। তাহলে ওষুধের মধ্যে গেলে ওইটা যদি আবার পরিবারের লোকেদের অথবা রোগীদের দিয়ে দেওয়া হয়, তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই জন্য আমরা এই শিশিগুলো ড্রাই ওয়াশ করে নিব। ড্রাই অর্থাৎ এই যে ব্রাশটা, এই ব্রাশটা দিয়ে সুন্দর করে আমরা এটা ভিতরে দিয়ে প্রবেশ করিয়ে তারপর এটা ওয়াশ করে নেব। এভাবে ঘোরালে ভিতরে যদি কোনো কাঁচের গুঁড়ি থাকে, ময়লা থাকে, তাহলে বের হয়ে যাবে, যদিও এগুলা নতুন শিশি একদম। তারপর এভাবে টোকা দিয়ে পরিষ্কার করে নিলাম। করার পরে এটাতে আমরা কি ওষুধটা তৈরি করব সেটা দেখব, যে কোন ওষুধটা আমরা এটাতে তৈরি করব। সেই ওষুধের ফাইলটা আমরা নিয়ে নিব। এই যে ওষুধের ফাইলটা,
এটা আমরা নিয়ে নিলাম। এই ওষুধের ফাইলটা আমি বড়িতে নিব। এখন বড়িতে আমরা কিভাবে নিব, কত নাম্বার পিলে নিব? এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো 40 নাম্বার বড়ি। এটা এসএল দেওয়ার জন্য সাধারণত, এটাও এসএল দেওয়ার জন্য সাধারণত ব্যবহার করা হয়। 40 নাম্বার বড়ি, 30 নাম্বার বড়ি এটা। আর হচ্ছে এটা হচ্ছে 20 নাম্বার পিল। 20 নাম্বার পিল বেশ সাইজে বেশ বড়ই আছে। এই পিলটা আমরা ব্যবহার করতে পারি শততমিক ওষুধের ক্ষেত্রে। এই পিলটা আমরা এই যে 1 ড্রাম শিশি ওয়াশ করে নিলাম, ড্রাই ওয়াশ করে নিলাম, এটাতে আমরা দিব, আমরা হাফ ড্রাম পরিমাণ অথবা কোয়ার্টার ড্রাম পরিমাণ দিতে পারি। এই যে এতটুকু পরিমাণ দিলেই যথেষ্ট, কেউ ফুল ড্রাম পরিমাণ নেবেন না। অর্থাৎ যদি আমরা ফুল ড্রাম পরিমাণ নিয়ে থাকি, এই ওষুধটা এটা ওষুধ তৈরি করার জন্য এখানে যদি ফুল ড্রাম পরিমাণ নেই, তাহলে যে কয় ফোঁটা মেডিসিন দেওয়া হবে, দেওয়ার পরে ঝাঁকানোর বা মিক্স করার মতো জায়গা পাওয়া যাবে না। মিনিমাম অর্ধেক জায়গা ফাঁকা রাখতে হবে, মিনিমাম অর্ধেক ফাঁকা রাখতে হবে। তাহলে অর্ধেক যদি আমরা ফাঁকা রাখি, বাকি অর্ধেকের মধ্যে আমরা গ্লোবিউস দিয়ে দিলাম। গ্লোবিউস 20 নাম্বার পিলটা আমরা দিয়ে দিব। 20 নাম্বার পিল দিয়ে দিলে এতটুকু পরিমাণ, এখন আমরা যে ওষুধটা লেবেল করেছি যে লিডাম 30 মেডিসিনটা আমরা পিলে নিব। এখন লিডাম 30 যে ফাইল আছে, যে জার্মানি শিশির যে বোতলটা আছে দেখতে পাচ্ছেন, এটা লেবেল যাতে কখনো মুছে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে যাতে আমার নামটা চিনতে অসুবিধা না হয়, জন্য ডাবল করে লেবেল করে রাখা আছে এই শিশিটার মধ্যে। অর্থাৎ এই যে এখানে লিডাম প্লাস্টার 30 আর এইখানেও লেখা আছে লিডাম প্লাস্টার 30। তো এটা আমরা বড়িতে নেব। বড়িতে কিভাবে নেব? সাধারণত ডাক্তাররা কি করে, এই যে লিকুইড মেডিসিনটা এটা থেকে ডাইরেক্ট জিহ্বায় দিয়ে দেয়, যেটা স্থূল মাত্রা। মহাত্মা হ্যানিম্যান হোমিওপ্যাথির যিনি আবিষ্কার করেছেন, তিনি এটা নিষেধ করেছেন। এটা থেকে ডাইরেক্ট রোগীদের জিহ্বায় বা রোগীদেরকে ডাইরেক্ট এটা থেকে দেওয়া যাবে না। দিলে স্থূল মাত্রা হবে, অ্যাক্টিভেশন হবে, অনেক সময় সিমটম সাপ্রেশন হয়ে যেতে পারে স্থূল মাত্রা হওয়ার কারণে। মাত্রা সূক্ষ্ম করতে হবে। তাহলে আমরা কিভাবে সূক্ষ্ম করব? এই যে এটা আমরা 1 ফোঁটা বা 2 ফোঁটা পরিমাণ, 1 ফোঁটা বা 2 ফোঁটা, এই যে এইভাবে আমরা ঢালবো আস্তে আস্তে। 1 2 বাস 2 ফোঁটা দিলাম। দেওয়ার পরে শিশিটা আবার ভালো করে আটকে রেখে দিব। এটা আটকানোর সময় খেয়াল রাখবেন, লুজ যদি থাকে তাহলে কিন্তু মেডিসিন নষ্ট হয়ে যেতে পারে, উড়ে যেতে পারে। এই জন্য এটা টাইট করে আটকে রাখতে হবে। আটকানোর পর আমরা রেখে দিলাম। এখন আমরা এটার মুখটা সুন্দর করে আটকে দেব। এই যে মুখটা আমরা মুখটা সুন্দর করে আটকে দিলাম। দেওয়ার পরে এখন যে মেডিসিনটা দিলাম, এটা হালকা করে আলতো করে নাড়তে হবে। আলতো করে এই যে এইভাবে শিশিটাই করতেছি, কিন্তু এইভাবে নাড়া যাবে না যে আমি একটা শিশি নিলাম, শিশি নিয়ে এইভাবে ঝাঁকা শুরু করলাম। না, এইভাবে ঝাঁকবেন না। এইভাবে ঝাঁকলে দেখা যাবে শিশির দেওয়ালটা, স্বচ্ছ শিশির দেওয়ালটা ঘোলাটে হয়ে যাবে। অর্থাৎ সাদা যে গ্লোবিউলস আছে, গ্লোবিউলসের কণাগুলো বা পাউডারগুলো এটা গায়ের সাথে লেগে যাবে। এই জন্য আমরা এইভাবে ঝাঁকাবো না, কখনোই এইভাবে ঝাঁকাবো না। আমরা কিভাবে ঝাঁকাবো? আলতো করে ঝাঁকাবো, একদম মোলায়েম করে, আলতো করে, যাতে প্রত্যেকটা বড়ি ওষুধ সিক্ত হয়ে যায়। একটা বড়িও যাতে ওষুধ সিক্ত হতে বাদ না থাকে। সবাই খুব খেয়াল করে শুনবেন যারা ক্লাসে আসেন, এই বড়িগুলো যাতে ওষুধ সিক্ত হতে কোনো একটা বড়ি বাদ না থাকে। যদি একটা বড়ি বাদ থাকে এবং ওইটা যদি আপনি পেশেন্টের ক্ষেত্রে ব্যবহার করেন, তাহলে কিন্তু ভালো রেজাল্ট নাও পেতে পারেন। সেই দায়টা কিন্তু ওষুধের উপরে চলে আসতে পারে। এই জন্য আমরা আলতো করে মেশাবো। আর এটা যে মিক্সিং হয়েছে, এটা আমরা কিভাবে বুঝতে পারবো? যখন দেখবেন যে প্রত্যেকটা বড়ি দেওয়ালের গায়ে লেগে থাকে, যখন দেওয়ালের গায়ে পড়তেছে তখন দেওয়ালের গায়ে লেগে থাকতেছে, অর্থাৎ ওই বড়িটা ভিজেছে, ভিজার কারণে সে দেওয়ালের গায়ে লেগে আছে। তারপর আবার আলতো করে নিচে ঝাঁকি দিয়ে ফেলবো। তারপরে দেখবো যে আবার উল্টাপাল্টা করলে দেখা যাবে যে বড়িগুলো শিশির দেওয়ালে সুন্দরভাবে লেগে আছে একটার সাথে আরেকটা। আবার মিক্সিং করব, ভালো করে মিক্সিং করব, কিন্তু জোরে জোরে ঝাঁকাবো না। আমরা মিক্সিং করার পর এটা আমরা ব্লটিং পেপারে ছড়িয়ে দিতে পারি, অথবা ব্লটিং পেপার ভাঁজ করে এটা ভিতরে দিয়ে রাখতে পারি, অথবা পারফিউম ছাড়া যে সাদা টিস্যুগুলো রয়েছে সেই টিস্যুগুলো ব্যবহার করতে পারি। আর কখনোই কালারিং টিস্যু এই জায়গায় ব্যবহার করা যাবে না। অর্থাৎ অতিরিক্ত যে মেডিসিনটা রয়েছে, সেই মেডিসিনটা শুকানোর জন্য কালারফুল পারফিউমযুক্ত এই টিস্যুগুলো ব্যবহার করা যাবে না। ব্লটিং পেপারটা ব্যবহার করা যেতে পারে, যেটা অর্গাননের নির্দেশনা দেওয়া রয়েছে, ব্লটিং পেপারে ছড়িয়ে দিতে হবে। অর্থাৎ অতিরিক্ত ওষুধটা চুষে নেওয়ার জন্য, বড়িগুলো শুষ্ক করার জন্য, প্রত্যেকটা বড়ি যাতে শুষ্ক হয়ে যায়। এরপরে হচ্ছে এইখান থেকে একটা গ্লোবিউলস, এখান থেকে একটা গ্লোবিউলস আমি এটা দেখাচ্ছি যে কোন শিশিতে আমরা দিতে পারি।
এই যে শিশির বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, যেমন এটা 100 ml শিশি, এই শিশিতে দেওয়া যেতে পারে। এটা হলো 60 ml শিশি, এই শিশিতে দেওয়া যেতে পারে। এটা হচ্ছে 30 ml ড্রপার সিস্টেম শিশি, এটাতে দেওয়া যেতে পারে। আর এটা হচ্ছে 20 ml ড্রপার সিস্টেম শিশি, এটাতেও দেওয়া যেতে পারে। যে যেটাতে খুশি, ভালো মানের প্লাস্টিকের যে বোতলগুলো সেটাতে আমরা ব্যবহার করতে পারি। এখন এটাতে ডিস্টিল ওয়াটার দিতে হবে, একদম ডিস্টিল ওয়াটার দিয়ে গলা পর্যন্ত দিতে হবে, অর্থাৎ এই পর্যন্ত ডিস্টিল ওয়াটার দিতে হবে যাতে ঝাঁকি দেওয়ার মতো জায়গা থাকে। আমরা যখন বড়ি নিয়েছি তখনও কিন্তু অর্ধেক নিয়েছি বড়ি, অর্ধেক ফাঁকা রেখেছি। এখন আমরা এতটুকু পরিমাণ ডিস্টিল ওয়াটার নিয়ে বাকিটুকু ফাঁকা রেখে দেব, যাতে আমরা অর্গাননের নির্দেশনা মোতাবেক ডান হাতে ধরে বাম হাতের উপরে সজোরে 8 থেকে 12টা ঝাঁকি দিতে পারি। 8 থেকে 12টা ঝাঁকি দিয়ে তারপর রোগীকে সেবনের জন্য নির্দেশ দিতে হবে। এটা হচ্ছে তৈরির ফর্মুলা, অর্থাৎ ওষুধ আপনি যে চেম্বারে রাখবেন এইটা হলো আমরা চেম্বারে সংরক্ষণের জন্য। আর বাকি যে মেডিসিনটা, এটা আমরা চেম্বারে একদম তালা দিয়ে রেখে দিব, এটা আবার বহুদিন পরে ব্যবহারে আসবে। তো এটা আমরা সংরক্ষণের জন্য রেখে দিব। রোদ থেকে দূরে ভিজা স্যাঁতসেঁতে স্থানে রাখা যাবে না, শুষ্ক স্থানে রাখতে হবে। মেডিসিনগুলো রোদের তাপ এবং আলো যাতে মেডিসিনের কাছে প্রবেশ না করে, এবং পারফিউম ব্যবহার করে আমরা মেডিসিনের কাছে যাব না, তাহলে ওষুধের কোয়ালিটি নষ্ট হয়ে যেতেও পারে। এখন আমরা যে বড়িটা রয়েছে আমাদের কাছে, এই বড়িগুলো আমরা সবগুলো বড়ি ওষুধ সিক্ত হয়ে গিয়েছে অলরেডি, কারণ 2 ফোঁটা বা 1 ফোঁটা মেডিসিন গিয়ে এইগুলাকে ওষুধ সিক্ত করেছে, ওষুধে ভিজিয়ে নিয়েছি আমরা। আর যখন 50 সহস্রতমিক তৈরি করব সেটার ফর্মুলাটা হচ্ছে আলাদা, অর্থাৎ 50 সহস্রতমিক একটা পাওয়ার আপনার কাছে আছে, আরেকটা পাওয়ার রোগীকে দিতে হবে, নেক্সট পাওয়ারটা দিতে হবে। এই নেক্সট পাওয়ারটা আমরা কিভাবে তৈরি করব, বা রোগীকে তাৎক্ষণিক এখন দেওয়ার জন্য যে ফর্মুলাটা, এটা আমরা কিভাবে তৈরি করে তারপর রোগীকে দেওয়ার উপযোগী হবে। আর যদি কেউ 50 সহস্রতমিক ব্যবহার করেন, তাহলে তো 50 সহস্রতমিক এরকম ফাইলে একদম করাই থাকে, এই যে এরকম ফাইলগুলোতে করা থাকবে। তাহলে এখান থেকে গ্লোবালস যেভাবে নির্দেশনা দেওয়া আছে অর্গাননে, সেই নির্দেশনা মোতাবেক আমরা রোগীটা ব্যবহার করতে পারবো। আর যদি কারো কাছে যে 1 থেকে 5 পাওয়ার পর্যন্ত রয়েছে, বাট নেক্সট পাওয়ারটা দিয়ে দিবেন আপনি রোগীকে, 1 থেকে 5 পর্যন্ত ব্যবহার করেছেন, নেক্সট পাওয়ারটা আপনার সংগ্রহে নেই, তখন আপনি তাৎক্ষণিক যাতে নিজেরা হাতে তৈরি করে তাৎক্ষণিক রোগীকে দেওয়া যায়, সেই জন্য যে তৈরি ফর্মুলা, এটা হলো 50 সহস্রতমিক ওষুধ পটেন্টাইজ করার যে ফর্মুলা, সেই দিন আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে হলো শুধুমাত্র শততমিক ওষুধ প্রস্তুত করা, চেম্বারে সংরক্ষণ করা, রোগীদেরকে প্রেসক্রাইব করা, রোগীদের দেওয়া, এই সংক্রান্ত বিষয় নিয়ে আজকের আলোচনা। এই জন্য এই বড়িটাকে সুন্দর করে সংরক্ষণ করতে হবে। এরপরে হচ্ছে এই বোতলে যদি নেই তাহলে গলা পর্যন্ত, অর্থাৎ যে বোতলে আপনি নেবেন, আপনি 500 ml নিতে পারেন, 100 ml, 60 ml, 50 ml, 30 ml, 20 ml, 15 ml, 10 ml, যে কোনো শিশিতে নিতে পারেন। এখন যদি আমরা এই শিশিতে নেই বা ছোটর মধ্যে এই শিশিতে নিলাম, তাহলে এইটার গলা পর্যন্ত, অর্থাৎ এটার এই পর্যন্ত ডিস্টিল ওয়াটার দিতে হবে। এই পর্যন্ত ডিস্টিল ওয়াটার দিয়ে তারপরে হচ্ছে নির্বাচিত যে ওষুধটা, আপনি রোগীর জন্য যে ওষুধটা নির্বাচন করেছেন, রোগীর সমস্ত বিস্তারিত জানার পর, অর্থাৎ টোটালিটি অফ সিমটম, রোগীর টোটালিটি অফ সিমটম জানার পরে যে একটা ওষুধ আপনি নির্বাচন করেছেন, সেটা যদু মধুকদু যে নামেরই হোক ওষুধ, সেটা বড় ফ্যাক্ট না। সেই ওষুধটা যখন আপনি রোগীকে দিবেন, সেটা অ্যাকিউট ডিজিজ হতে পারে অথবা ক্রনিক ডিজিজ হতে পারে। যদি অ্যাকিউট ডিজিজ হয়, অ্যাকিউট ডিজিজে সাধারণত অ্যাকিউট ডিজিজ হলে সাধারণত নিম্ন শক্তি দেওয়ার প্রয়োজন হয়। আর যদি ক্রনিক ডিজিজ এবং মেন্টাল সিমটম ভালো স্পষ্ট পাওয়া যায়, তাহলে 1M থেকে শুরু করা যেতে পারে। তো কেউ যদি বিতর্কে যেতে চান, আমি বিতর্কে যেতে চাই না, যেটা অর্গাননে বলে বা আমার উস্তাদের নির্দেশ যেটা, সেইভাবে আমি আপনাদের সাথে শেয়ার করছি। যদি শততমিক মেডিসিন অ্যাকিউট ডিজিজে, সাধারণত আপনারা যারা স্টুডেন্ট লেভেলে আছেন, তারা তাদের পরিবারের জন্য যদি ওষুধ নির্বাচন করতে চান, 30 শক্তিটা অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে 30 শক্তিটা আপনারা নির্বাচন করবেন। যদি 50 সহস্রতমিক না, শততমিক ওষুধ যদি রোগীতে ব্যবহার করেন, শততমিক, তাহলে 30 শক্তি আপনি যখন দোকান থেকে কিনে নিয়ে আসবেন, তখন কিভাবে কিনে নিয়ে আসবেন? আপনি তাদেরকে বলবেন একটা শিশি, 1 গ্রাম শিশিতে 1/2 গ্রাম পরিমাণ গ্লোবিউস দিতে। 1/2 গ্রাম গ্লোবিউস দেওয়ার পর ওইখানে আপনি দেখবেন ওষুধের লেভেলটার সাথে ওষুধটা সুন্দর করে মিলিয়ে নেবেন, যে আপনি যে লেভেলটা করেছেন ওষুধের, সেই লেভেলটা ঠিক আছে কিনা, দুইটা ম্যাচিং করে, ম্যাচ হলে তারপর আপনি নিজ হাতে 2 ফোঁটা বা 1 ফোঁটা ওষুধ দিয়ে নিজেরা তৈরি করে নেবেন। তৈরি করে তারপর আপনি এইভাবে আলতো করে ঝাঁকিয়ে নেবেন, অর্থাৎ ডাইরেক্ট যে একদম ঝাঁকি, ওই ঝাঁকিটা দেবেন না। আর আলতো করে দেওয়ার পর প্রত্যেকটা বড়ি ওষুধ সিক্ত হয়ে গিয়েছে। এখন হচ্ছে এই বড়িটা থেকে 1 গ্লোবিউস
অনলি ওয়ান গ্লোবিউলস, অনেকে বলে 3, 4, 5, 10টা গ্লোবিউলস, না, একটা গ্লোবিউলস। আপনার যদি ঔষধের নির্বাচন ঠিক হয়ে থাকে তাহলে একটা গ্লোবিউলসই এনাফ, ওয়ান গ্লোবিউলস এনাফ। তো আপনার সদৃশ হইতে হবে। মোট কথা হচ্ছে আমরা যে অর্গানন অফ মেডিসিন পড়তেছি, অর্গানন অফ মেডিসিনের 30 নম্বর সূত্র পর্যন্ত আমরা আছি এই কোর্সটাতে। তো অর্গানন আমাদের যে দিক নির্দেশনা দেয় সেটা আমাদের মানতে হবে। কে কি বললো সেটা বড় কথা না, হ্যানিম্যান কি বলেছেন, হ্যানিম্যানের পরবর্তী ডাক্তারগণ কি বলেছেন, অর্থাৎ হ্যানিম্যানের যে প্রকৃতি অনুসারী যারা, তারা কি বলেছেন সেইটা আমাদের মানতে হবে। সেটার মধ্যে যদি মহাত্মা হ্যানিম্যান সূক্ষ্মভাবে ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকে তাহলে আমরা সূক্ষ্মভাবে ব্যবহার করব। আর যদি বলে যে একসাথে 4-5টা মেডিসিন সাপোর্ট করে হোমিওপ্যাথি, তাহলে সেটা করব, যদি অর্গানন সেটা বলে। কিন্তু বর্তমানে যারা প্রচলিত আছে প্যাটেন্ট বাস, অর্থাৎ একসাথে রুগী আসলো, রুগীকে প্যাটেন্ট বোতল ধরিয়ে দিচ্ছে, রুগীকে একসাথে 4টা 5টা 10টা ওষুধ রুগীকে দিচ্ছে, এটা একদমই প্রতারণা, ভণ্ডামি করছে রুগীদের সাথে। হোমিওপ্যাথির নাম ব্যবহার করে তারা রুগীদের সাথে ভণ্ডামি করে যাচ্ছে। এসব থেকে দূরে থাকবেন এবং নিজেরাও কখনো এসব করার চিন্তা ভাবনাও করবেন না। অবশ্যই সবসময় হোমিওপ্যাথিতে সবসময় টোটালিটি অফ সিমটম ভিত্তিক হচ্ছে একটা ওষুধ সদৃশ, ওই একটা ওষুধ রোগীকে প্রদান করতে হবে, সাথে একটা এসএল বা প্লাসিবো স্যাকলেট সেটা যে কোনোটা দিতে পারে, অনুষধি জাতীয় কিছু। আর মেন ওষুধ থাকবে একটা ওষুধ, সেই একটা ওষুধ সূক্ষ্মভাবে রোগীদেরকে প্রয়োগ করতে হবে। সিমিলিমাম, হোমিওপ্যাথিতে যে মেন থিওরিটা সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, অর্থাৎ সদৃশ সদৃশে আরোগ্য। আমরা অর্গানন পড়ে জেনেছি কি যে যে একটা ঔষধ সুস্থ মানব দেহে যে লক্ষণগুলো উৎপাদন করতে পারে, সেই ওষুধ অসুস্থ মানব দেহে সেই সেই লক্ষণগুলো আরোগ্য করতে পারে। এটা হচ্ছে হোমিওপ্যাথির মেন থিওরি, সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, যেটা হ্যানিম্যান আবিষ্কার করেছেন এবং অর্গাননে এটার কথাই বলেছেন। অর্গাননে বারবার টোটালিটি অফ সিমটমের কথা বলেছেন, অর্থাৎ লক্ষণ সমষ্টি, লক্ষণ সমষ্টি, লক্ষণ সমগ্রতা, অর্থাৎ মাথার সিমটম, পায়ের সিমটম, পেটের সিমটম, তারপরে অন্যান্য যে অর্গানের সিমটমগুলো, সকল সিমটমের সমন্বয় করে তারপরে হচ্ছে টোটালিটি অফ সিমটম। অর্থাৎ একটা রোগীলিপিতে শুধুমাত্র মাইন্ড টেকনিকের, মাইন্ড মেথডের যে সিমটমগুলো সেগুলোই শুধু স্থান পাবে এমনটি ভাবা যাবে না। একই রকম ভাবতে হবে আমাদের রোগীর যে সমস্ত দেহের যন্ত্রণা, কষ্ট, জ্বালা যন্ত্রণা এইগুলো রয়েছে, এই সবগুলা মিলিয়ে রোগীলিপিতে ইনক্লুড করতে হবে। রোগীর সমস্ত বিস্তারিত সমস্ত কষ্টের কথা শুনতে হবে, কারণ হোমিওপ্যাথিতে আমরা জানি যে লক্ষণ ভিত্তিক চিকিৎসা। হোমিওপ্যাথি হচ্ছে একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা, আর এই চিকিৎসায় রোগীর টোটালিটি, রোগীর সমস্ত লক্ষণে গুরুত্ব দিতে হবে। আর জীবনী শক্তি হচ্ছে রোগে আক্রান্ত হয়, আমরা জেনেছি অর্গানন পড়ে। হোমিওপ্যাথিতে আমরা জেনেছি কি যে রোগীর ভাইটাল ফোর্স বা জীবনী শক্তি সর্বপ্রথম রোগে আক্রান্ত হয়, আক্রান্ত হয়ে সে লক্ষণ প্রকাশ করে। জীবনী শক্তির ভাষা হচ্ছে সিমটম বা লক্ষণ, আর এই লক্ষণগুলোর চিকিৎসায় আমাদেরকে দিতে হয়। তাহলে রোগীরা যে আসবে সিমটম নিয়ে আসবে, সেই সিমটমগুলো কি সেগুলো আমাদেরকে খাতায় লিপিবদ্ধ করতে হবে, অর্থাৎ রোগীলিপি করতে হবে, যেটা আমাদের অর্গাননের আলোচনায় আসবে সামনে। 72 থেকে 104 নম্বর সূত্র পর্যন্ত আলোচনায় আসবে। 72 থেকে 104 পর্যন্ত বা 84 থেকে 83 থেকে 104 পর্যন্ত রোগী পর্যবেক্ষণ কিভাবে আমরা করব এই বিষয় নিয়ে আলোচনা আসবে। তো রোগী পর্যবেক্ষণের পর রোগীর পিকুলিয়ার লক্ষণগুলা, পিকুলিয়ার লক্ষণ কিভাবে বুঝতে পারবো, অর্গানন অফ মেডিসিনের 153 নম্বর সূত্র যখন পড়বো আমরা, তখন দেখতে পারবো যে রোগীর পিকুলিয়ার সিমটম কোনটা বা বৈশিষ্ট্যপূর্ণ বা চরিত্রগত লক্ষণ কোনটা, এটা আমাদের বের করে নিয়ে আসতে হবে। এইটা বের করার পর আমাদের পরবর্তী কাজ হচ্ছে ওষুধ অনুসন্ধান। যারা আগে বলে ম্যাট্রেমেডিকা, না, এটা আসলে প্রকৃত হোমিওপ্যাথি নয়। প্রথমেই যে ম্যাট্রেমেডিকা অধ্যয়ন করবে এটা করাটা ঠিক না, তারা তাহলে মিসগাইড হলো, ভুল পথ। এটা হলো হোমিওপ্যাথি শেখার একটা ভুল পথ, যারা প্রথমেই ম্যাট্রেমেডিকা অধ্যয়ন করবে। ম্যাট্রেমেডিকা শখের বিষয় আপনি পড়তে পারেন, কিন্তু জ্ঞান অর্জনের জন্য, হোমিওপ্যাথি জ্ঞান অর্জনের জন্য প্রথমে তো পড়তে হবে হচ্ছে অর্গানন অফ মেডিসিন। তাহলে অর্গানন আমাদের যেগুলো শিক্ষা দিয়েছে সেগুলো আমরা সঠিকভাবে এবং যথাযথভাবে সেগুলো ব্যবহার করব। তাহলে যে আমরা রোগীর জন্য সাপোজ এই ওষুধটা নির্বাচন করেছি, এখন রোগীতে আমরা এটা অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব? অ্যাকিউট ডিজিজ, আপনাদের পরিবারে অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে যারা 3rd ইয়ার 4th ইয়ার পড়ছেন বা ইন্টার্নিতে আছেন, তারা তাদের রোগী পরিবারের ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন, ওষুধ দিবেন। কিভাবে? এখন এই ওষুধটা আপনি নির্বাচন করেছেন বা রোগীর সমস্ত বিস্তারিত আপনি জেনেছেন, জেনে আপনার জন্য, আপনার রোগীর জন্য এই ওষুধটা আসছে। এই ওষুধটা ডিস্টিল ওয়াটারে মিশিয়ে, ডিস্টিল ওয়াটারে গলা পর্যন্ত ডিস্টিল ওয়াটারে নিলেন, নেওয়ার পর 8 থেকে 12টা ঝাঁকি দেবেন। এইভাবে ঝাঁকি দেওয়ার পর হচ্ছে তারপর রোগীকে ডোজ দিতে হবে।
একসাথে সবসময় একটা ওষুধ। তো দেওয়ার পর কিভাবে এখন ডোজ দিবেন আপনারা? যদি অ্যাকিউট ডিজিজ হয় তাহলে ডোজটা একটু ঘন ঘন দিতে হবে। এই ঘন ঘন ডোজ, যেমন যদি জ্বরের রোগী, কেন ঘন ঘন ডোজ, কেন অ্যাকিউট ডিজিজের 10,000 শক্তি বা 50,000 শক্তি ওষুধ নয়? আচ্ছা, ঘন ঘন এই জন্য যে যখন রোগী অ্যাকিউট ডিজিজে আক্রান্ত থাকে তখন রোগীর জীবনী শক্তি খুবই পর্যুদস্ত অবস্থায় থাকে, আক্রান্বিত অবস্থায় থাকে, যে কারণে জীবনী শক্তি ফ্যাটাল পর্যায়ে চলে যেতে পারে। সাধারণত ক্রনিক ডিজিজে রোগী ফ্যাটাল পর্যায়ে যায় না, কিন্তু যায় কখন? অ্যাকিউট ডিজিজে। জ্বর এসেছে, রোগী বিকার হয়ে ফ্যাটাল অবস্থায় চলে যেতে পারে, রোগীর উদরময় হয়েছে, ডিহাইড্রেশন হয়ে ফ্যাটাল পর্যায়ে চলে যেতে পারে। এই জন্য যে কোনো অ্যাকিউট ডিজিজ সাধারণত ফ্যাটাল অবস্থায় চলে যেতে পারে, যেটা আমি যদি সঠিক ওষুধ নির্বাচন করা না যায় তাহলে রোগী ফ্যাটাল অবস্থায় চলে যেতে পারে। এই জন্য ওষুধ নির্বাচনের সময় 100% সতর্ক থাকতে হবে। আমি আবার রিপিট করছি, যখন আপনি অ্যাকিউট ডিজিজের জন্য ওষুধ নির্বাচন করবেন তখন শতভাগ নিশ্চয়তার সাথে ওষুধ নির্বাচন করতে হবে। আমরা হোমিওপ্যাথিতে কখনোই অনুমানের উপর ওষুধ নির্বাচন করি না। হোমিওপ্যাথি যে একটা সায়েন্স, একটা বিজ্ঞান, সেটার একটা থিওরি আছে, আর এই থিওরিটা হচ্ছে অর্গাননে সুন্দরভাবে লিপিবদ্ধ করা রয়েছে। আমরা কখনোই অনুমানের উপর ওষুধ নির্বাচন করি না। আমরা হোমিওপ্যাথিতে ওষুধ নির্বাচন করি হচ্ছে টোটালিটি অফ সিমটম ভিত্তিক, অর্থাৎ রোগীর জীবনী শক্তি যে সিমটমগুলো দিচ্ছে সেই সিমটম আমাদের ম্যাথমেটিকার কোন ওষুধ সুস্থ মানব দেহে উৎপাদন করেছে, তাহলে সেই ওষুধটাই হবে এই উপস্থিত রোগীর জন্য যথার্থ সদৃশ ওষুধ। আর এই ওষুধটা সেবন করার পর যখন অ্যাকিউট ডিজিজে ওষুধ সেবন করবে, যথার্থ সদৃশ ওষুধ রোগী সেবন করবে, সেবন করার পর সে আরাম বোধ করতে থাকবে, ভালো বোধ করতে থাকবে যথার্থ সদৃশ ওষুধ সেবন করার পর। তাহলে যদি জ্বর দেখা যায় 103 বা 104 ছিল, তাহলে ওষুধ সেবনের পর আস্তে আস্তে 1 পয়েন্ট 2 পয়েন্ট করে করে আস্তে আস্তে কমে যাবে। অন্য ব্যাধির ওষুধের মতো তাৎক্ষণিক জ্বর একদম ছেড়ে যাবে টোটাল, এরকম নাও হতে পারে। তাহলে জ্বর 103-এ ছিল, কিছুক্ষণ পর দেখা যায় 102-এ আসছে, কিছুক্ষণ পর 101-এ আসছে, কিছুক্ষণ পর 101-এ আসছে, 100.5-এ আছে। এরকম আস্তে আস্তে জ্বরটা ইনশাআল্লাহ নেমে আসবে। রোগী পেটে ব্যথা নিয়ে এসেছিল, ওষুধ খাওয়ার পর তাৎক্ষণিক রোগী আরাম বোধ করতে পারে। এই কারণে তো মহাত্মা হ্যানিম্যান বলেছেন যে হোমিওপ্যাথিক চিকিৎসা কলাই কেবল যেন ম্যাজিকের মতো সকল প্রাকৃতিক ব্যাধিসমূহ যা বিসদৃশ চিকিৎসার অনারোগ্যকর আরোগ্যকলা কর্তৃক ধ্বংস করা হয়নি, অর্থাৎ সার্জারি করা হয়নি। যেমন পলিপাস হয়েছে, সার্জারি করা হয়েছে, পলিপাস, পাইলস হয়েছে, টিউমার হয়েছে, আচিল হয়েছে, যা সার্জারি করা হয়নি তা সুস্থতায় রূপান্তর করতে পারে। হোমিওপ্যাথি তা সুস্থতায় রূপান্তর করতে পারে যদি সার্জারিতে কেটে ফেলা না হয়ে থাকে, এবং এটা সুন্দর উপায়ে হোমিওপ্যাথি তা সুস্থতায় রূপান্তর করতে পারে যেন ম্যাজিকের মতো, একদম ম্যাজিকের মতো মনে হবে যে আমি ম্যাজিক দেখলাম হোমিওপ্যাথিতে। হোমিওপ্যাথিতে যখন রোগ সারবে রোগীও মনে করবে যে এটা একটা ম্যাজিক, কিন্তু বাস্তব। তাহলে সেই সদৃশ যে ওষুধটা আপনি নির্বাচন করলেন, এই ওষুধটা অ্যাকিউট ডিজিজ অবস্থায় 30 শক্তি একটু ঘন ঘন প্রয়োগ করতে হবে। যখন আপনারা অভিজ্ঞতায় লব্ধ হবেন তখন দেখা যাবে যে প্রসব বেদনার রোগীকে দিয়েছেন, সেই ক্ষেত্রে আরো ঘন ঘন দেওয়ার প্রয়োজন হতে পারে, 10 মিনিট পর পর দেওয়ার প্রয়োজন হতে পারে। সেটা রোগীর অবস্থার উপরে, রোগীর জীবনী শক্তির লেভেল অফ হেলথ, যেটা জীবনী শক্তির যে সংবেদনশীলতার স্তর কোন স্তরে রয়েছে, এটা যখন আপনি পরিমাপ করতে পারবেন, অর্থাৎ 284 নম্বর সূত্র যখন বুঝতে পারবেন, 281, 82, 83, 84 এই সূত্রগুলো যখন বুঝতে পারবেন তখন বুঝতে পারবেন যে রোগের ডেপথনেস, রোগের গভীরতা বুঝে তারপরে তখন ওষুধ প্রয়োগ করতে হবে। এটা হচ্ছে একটা অভিজ্ঞতার বিজ্ঞান, অভিজ্ঞতার লব্ধ চিকিৎসা বিজ্ঞান। কলেজ থেকে পাশ করে শুধুমাত্র যে চেম্বার দিয়ে ফেললেন আর ডাক্তার হয়ে গেলেন সেরকমটি নয়। আপনারা আপনাদের নিকটস্থ উস্তাদের কাছ থেকে শিখবেন, অনেক কিছু শেখার আছে হোমিওপ্যাথিতে, অনেক পড়াশোনার প্রয়োজন আছে। যদি পড়াশোনা না করা হয় তাহলে আপনার পরিবারের ওষুধের দেওয়ার ক্ষেত্রেও ফেল করবেন, রোগীদের ক্ষেত্রেও ফেল করবেন, এবং চেম্বার দেওয়ার পর প্যাটেন্ট ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। আর সেই প্যাটেন্ট করলে রোগী তো আরোগ্য হবেই না, আরো জটিল জটিল রোগে জর্জরিত হবে। ক্রনিক ডিজিজ একটাও সারানো সম্ভব হবে না ক্রনিক ডিজিজের জ্ঞান ছাড়া। তাহলে আমরা এই ওষুধটা এইভাবে রোগীদেরকে প্রয়োগ করতে পারি। আচ্ছা, আবার এই ওষুধটা যেমন এই যে আরেকটা ওষুধ এটা তৈরি করছি, সরিনাম সিএম পটেন্সি, অর্থাৎ উচ্চ শক্তির এই ওষুধটা তৈরি করাটা দেখাচ্ছি। এই যে এটাতেও আমরা 20 নাম্বার গ্লোবিউলসটাই নিয়ে নিব।
এই শিশিটা ওয়াশ করা হয়েছে, তারপরে আমি আরেকবার নিশ্চয়তার জন্য করে নিচ্ছি। এই তো ড্রাই ওয়াশ করতে হবে যাতে ভিতরে কাঁচের গুঁড়িটা পড়ে যায়, না থাকে। এতটুকু পরিমাণ নিয়ে নিলে এনাফ। আর যদি আপনি 10 নম্বর গ্লোবিউসটা নেন সেটাও নিতে পারেন। 10 নম্বর গ্লোবিউসটা আরেকটু ছোট সাইজের। আমরা এই যে শিশিটা এবং যেটা থেকে ওষুধ প্রস্তুত করব সেটাও একটু মিলিয়ে নেব। এটা 2 ফোঁটা, বাস। 2 ফোঁটা মেডিসিন আমরা দিয়ে আলতো করে এভাবেই আগের মতো করে ঝাঁকিয়ে নেব। একটু ঝাঁকালেই দেখা যাবে যে বড়িগুলো প্রত্যেকটাই সিক্ত হয়ে গিয়েছে, ওষুধ সিক্ত হয়ে গিয়েছে, কারণ এগুলো দেওয়ালের সাথে লেগে রয়েছে। প্রত্যেকটা বড়ি দেওয়ালের সাথে সুন্দরভাবে এঁটে রয়েছে। তাহলে বোঝা গেল যে এই প্রত্যেকটা বড়ি ওষুধ সিক্ত হয়েছে, কোনোটা ভিজতে বাকি নেই। একটা বড়িও আর ভিজতে বাকি রইল না। এখন এটা হলো সরিনাম সিএম। 50M হলো 50,000, 30, 200, 1M মানে 1000, 10M মানে 10,000, 50M মানে 50,000, আর সিএম মানে 1 লক্ষ শক্তির ওষুধ। সিএম এর পর এমএম, ডিএম, আরো অনেক উচ্চ শক্তির ওষুধ রয়েছে হোমিওপ্যাথিতে, অনেক শক্তিশালী ওষুধ এগুলো যখন মায়োজমেটিক ব্যারিয়ার থাকে, মায়োজমেটিক কোনো প্রবলেম আছে, রোগীর বংশগত সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলোর জন্য সাধারণত উচ্চ শক্তির ওষুধ প্রয়োজন হয়ে থাকে। তো এটা উচ্চ শক্তির ওষুধ এরকম শক্তিশালী যে একটা উচ্চ শক্তির ওষুধ দেওয়ার পর 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর পর্যন্ত এত শক্তির ওষুধ ক্রিয়া করতে পারে। সেটাও দেওয়ার ফর্মুলাটা 1 গ্লোবিউলস ডিস্টিল ওয়াটারে মিশিয়ে সিঙ্গেল ডোজ এনাফ। সেটা সাধারণত ক্রনিক ডিজিজের ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে, অ্যাকিউট ডিজিজে না। অ্যাকিউট ডিজিজে 30 শক্তিটাই এনাফ। এই ছিল আমাদের ওষুধ প্রস্তুত করা, অর্থাৎ চেম্বারে রাখার জন্য। চেম্বারে ওষুধ আমরা এইভাবে রাখবো। এইভাবে যে আমরা তৈরি করলাম, এই যে ওষুধ সিক্ত করলাম গ্লোবিউলসগুলো, এইটা চেম্বারে বক্সের মধ্যে, সেটা 200 সিজির বক্স বা 300 সিজির বক্স বা আলমিরাতে যেভাবে রাখলে সুন্দর লাগে, সেইখানে আমরা সুন্দর করে সাজিয়ে রাখবো এবং আলফাবেটিক্যালি ABCD এইভাবে আলফাবেটিক্যালি চেম্বারে সাজিয়ে রাখবো মেডিসিন। আর আরেকটা কাজ করবেন আপনারা, যে এই যে শিশির উপর থেকে দেখার জন্য, যাতে সুন্দরভাবে দেখা যায়, এই জন্য উপরে যেমন এই যে এখানে সুন্দর করে আমরা ওষুধের শক্তি এবং নাম, সিএম বা 30 বা 1M বা 10M এখানে আমরা লিখে রাখবো, যাতে উপর থেকে দেখলে সুন্দরভাবে দেখা যায় যে হ্যাঁ এটার মধ্যে এই মেডিসিনটা রয়েছে। এইভাবে আমরা চেম্বারে সাজানোর জন্য, চেম্বারে রাখার জন্য, রোগীদের প্রয়োগ করার জন্য, সংরক্ষণের জন্য ঠিক এইভাবে ওষুধগুলো রাখবো। আর যখন আমরা বাজার থেকে কিনে আনবো মেডিসিন, যে আমরা ওষুধ কিনে বাসায় পরিবারে ব্যবহারের জন্য, জাস্ট নিজের পরিবারে ব্যবহারের জন্য, যারা হোমিওপ্যাথি শিক্ষানবিশ অবস্থায় রয়েছেন তারা নিজেদের পরিবারে ব্যবহারের জন্য ওষুধগুলো বড়িতে সংরক্ষণ করতে পারেন। অর্থাৎ বড়িতে আপনারা কিনে নিয়ে এসে গ্লোবিউলসগুলো 1 গ্লোবিউলস, আবার যদি দেখা যায় যে আপনি মনে করছেন যে আপনি যে ওষুধটা নির্বাচন করেছেন হঠাৎ করে খাবার ব্যতিক্রমে তার একটু প্রবলেম হয়েছে, উদরাময় হয়েছে বা ডায়রিয়া হয়েছে বা কোনো সমস্যা হয়েছে পেটে, তাহলে হালকা ওষুধের ঘ্রাণ পেলেই সে আরোগ্য হয়ে যাবে। এখান থেকে 2-3টা বড়ি জাস্ট জিভ বাই দিলেই দেখা যাবে যে ওষুধের ক্রিয়া পেয়েছে, জীবনী শক্তি, ওই প্রবলেমটা, ওই যে সিমটমটা ছিল ওই সিমটমটা আরোগ্য হয়ে গিয়েছে। যখন আমরা প্রত্যাশা করি যে ওষুধটা রোগী দেহে হালকাভাবে ক্রিয়া করুক, তখন আমরা রোগীদেরকে অল্প স্নায়ু স্পর্শ করে এরকম ভাবে ওষুধ প্রয়োগ করব। এটা আমাদের অর্গান অফ মেডিসিনের সামনের যে সূত্রগুলো আলোচনা রয়েছে, সেই আলোচনার মধ্যে আমরা পাবো যে কিভাবে আমরা এটা করব, যে কখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব, সেটা সামনে আলোচনা রয়েছে। আমাদের চিকিৎসা ক্ষেত্রে, অর্থাৎ হোমিওপ্যাথিক চিকিৎসা ক্ষেত্রে গিয়ে যত বাধার সম্মুখীন হব, যত প্রশ্নের সম্মুখীন হব, যত সমস্যা
এই সকল সমস্যার সুন্দর সমাধান অর্গাননে মহাত্মা হ্যানিম্যান সেই 200 বছর আগে আমাদেরকে দিয়ে গিয়েছেন। আমরা সেটা পড়ি না বলে জানি না, পড়ি না বলে সেটাকে আমরা সেকেলে বলে এড়িয়ে চলি, পড়ি না বলে মনে হয় যে 200 বছর আগের এই 291টা সূত্র এখন হয়তো হ্যানিম্যান থাকলে আরো কিছু বাড়াতেন বা কমাতেন বা নতুন কিছু নিয়ম অ্যাড করতেন বা বাধা করতেন। সেটাই যদি হতো তাহলে 200 বছরের মধ্যে আরো অনেক মহারথী ডাক্তারগণ এসেছিলেন হোমিওপ্যাথিতে, এবং তারা প্র্যাকটিস করে চমৎকার রেজাল্ট পেয়ে বই লিখে গিয়েছেন। সেই বইগুলো পড়ে আমরা হোমিওপ্যাথি আরো ভালোভাবে শিখতেছি। তারা বলতেন যে হ্যাঁ, অর্গাননে 291টা সূত্র এখন আর হয় না, সূত্রগুলো আবার বাড়ানো দরকার, আরো পরিমার্জনা করা দরকার। হ্যানিম্যান সাহেব বেঁচে থাকলে করতেন, তারা বলে না। যখন আমরা অর্গানন না বুঝি তখন আমরা বলি এটা আমরা বুঝতেছি না, আচ্ছা ঠিক আছে এটা পাল্টানো দরকার, এটাকে সহজ করা দরকার, আমরা সেটা যুক্তি দাঁড় করাই। কিন্তু হ্যানিম্যানের সময়ই অনেকেই, জার্মানের অনেকেই এই অর্গানন বুঝতে পারতেন না। বুঝতে না পারার কারণে হ্যানিম্যানের কাছে চিঠি লিখতেন যে হ্যানিম্যান সাহেব আপনি যে অর্গাননটা লিখেছেন এই অর্গাননটা আমরা বুঝতে পারতেছি না, এর চাইতে সহজ কিছু দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে দিন। আমরা সেই কথা কিভাবে জানলাম? অর্গাননে হ্যানিম্যান তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন যে আমি বিস্মিত হই যে অর্গানন অফ মেডিসিনে এত সুন্দর দিক নির্দেশনা থাকার পরেও আরো বিশেষ দিক নির্দেশনার জন্য প্রত্যাশা করা হয়। অর্থাৎ হ্যানিম্যানই অর্গাননে প্রশ্ন করেছেন, সেইখানে তিনি প্রশ্ন করে তিনি আবার সুন্দর করে উত্তর দিয়েছেন। তিনার কাছে যে চিঠিগুলো আসতেন, তিনার লেজার রেটিং এর মধ্যে আমরা পাবো সেই চিঠিগুলো, চিঠির উত্তরগুলো, হ্যানিম্যান যে চিঠির উত্তর দিয়েছেন সেই উত্তরগুলো আমরা পাবো। অর্গাননের মধ্যেও পাদটিকায় বেশ কিছু পাদটিকায় দেওয়া রয়েছে। এইরকম আমরা এই বিষয়গুলো পাবো। তাহলে অর্গানন বোঝার জন্য আসলে জার্মান ভাষা শিখতে হবে এরকমটি না। অর্গানন তো প্রথমত ছিল জার্মান ভাষায় লেখা, এরপরে বরিক অ্যান্ড টাজিয়ান সেটাকে ইংরেজিতে করেছেন, সেই ইংরেজিটাকে থেকে আমরা বাংলাটাতে পড়তেছি। তাহলে বাংলা পড়েও যারা অর্গানন না বুঝতেছে তারা প্র্যাকটিস করতেছে, মেল প্র্যাকটিস করতেছে, হোমিওপ্যাথির নাম ব্যবহার করে রোগীদেরকে একসাথে 4, 5, 8, 10টা ওষুধ দিয়ে দিচ্ছে। এইভাবে রোগীদের সাথে প্রতারণা করে চলেছে তারা। হোমিওপ্যাথি বুঝতে পারতেছে না, তারা প্যাটেন্ট বোতল রোগীদেরকে ধরিয়ে দিচ্ছে। এইভাবে রোগীদের সাথে প্রতারণা ছলচালনা করে করতেছে। নাম হচ্ছে কি হোমিওপ্যাথির বদনাম করছে। কিন্তু একটা সত্যপ্যাথিকে কেউ কখনো ধ্বংস করতে পারবে না। হয়তো একটু দেবে থাকে, স্থিমিত হয়ে থাকবে, কিন্তু কেউ কখনো ধ্বংস করতে পারবে না ইনশাআল্লাহ। তো যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, যারা আজকের ক্লাসে আছেন, যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, আরো কোনো কিছু বোঝার থাকে, তাহলে প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, ক্লাসের যারা আছেন প্রশ্ন করলে ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। রাব্বানি ভাই, আমার একটা প্রশ্ন আছে, শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। সেটা হচ্ছে নিম্ন পটেন্সিতে আমরা আসলে এই যে 630 এই পটেন্সি গুলো আমরা জানি যে এগুলা মোটামুটি মানে নিম্ন পটেন্সি হিসেবে ইউজ করা হয়। তাহলে এখানে 30 এবং 6 এই দুইটা তো আপনি মনে হয় অনেক অ্যাপ্লাই করছেন। তো এই দুইটার মধ্যে আপনি সবসময় বলেন যে নিম্ন 60, 30 থেকে শুরু করাটাই বেটার। তো আপনার কাছে এটা কম্পারিজনটা এটা কি, এটা যদি একটু কাইন্ডলি বলেন। আচ্ছা, যখন অ্যাকিউট ডিজিজ নিয়ে রোগীরা আসবে, সাপোজ একজন জ্বরের রোগী আসলো অথবা উদরাময়ের রোগী আসলো, তাহলে রোগীটা আসার পর রোগীর সমস্ত সিমটম অ্যাকিউট ডিজিজ, রোগী হঠাৎ করে রোগে আক্রান্ত হয়েছে, আক্রান্ত হয়েই হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হলো। হবার পর যখন আপনার সন্নিকটে আসবে তখন আপনার ওষুধ আসলো সাপোজ অ্যাকোনাইট অথবা বেলেডোনা লক্ষণ অনুযায়ী, অথবা রাস্টক্স বা পালসেটিলা বা নাক্সভমিকা। যদি অ্যাকোনাইট এসে থাকে তাহলে আপনার 30 শক্তিটাই আনাপ। আবার যদি দেখা যায় যে রোগী মাত্রই জ্বরে আক্রান্ত হয়েছে এবং জ্বরের প্রকৃতিটা হচ্ছে টাইফয়েড প্রকৃতির, সেইখানে কিন্তু আপনার বেলেডোনা দিলে কাজ হবে না। এর আগে আমরা এটা নিয়ে আলোচনা করেছি যে ব্যাপটিসিয়া কত শক্তিতে প্রয়োগ করতে হবে। তাহলে জ্বরের রোগী আসলো অ্যাকোনাইটের সিমটম নিয়ে, তাহলে অ্যাকোনাইট 30 আপনি 1 গ্লোবুলস ডিস্টিল ওয়াটারে মিশিয়ে রোগীকে দিবেন। দেওয়ার পর রোগটা তার সেরে গেল, সেরে যাওয়ার পরে যাতে রোগটা আর পুনরায় ফিরে না আসে সেই জন্য আমরা 1 ডোজ 200 শক্তির ওষুধ, অ্যান্টিসোরিক ওষুধ প্রয়োগ করতে পারি। যে রোগীর গার্জিয়ান বলতেছে যে তার এই সমস্যাটা বেশ কিছুদিন পর পরই দেখা দেয়, তাহলে 1 ডোজ আমরা উচ্চ শক্তির বা 200 শক্তির অ্যান্টিসোরিক ওষুধ দিয়ে তাকে বিদায় করতে পারি। আর যদি দেখা যায় সে এই ঘন ঘনই এই রোগে আক্রান্ত হচ্ছে, প্রতিনিয়তই আক্রান্ত হচ্ছে, তাহলে তার রোগটা হলো ক্রনিক ডিজিজ। যে রোগটা নিয়ে এসেছিল সেটা হলো ক্রনিক ডিজিজের তরুণ উচ্ছ্বাস। এই উচ্ছ্বাসের সময় আমরা ওষুধ প্রয়োগ করেছি। তারপর রোগীদেরকে জানাতে হবে এটার জন্য বেশ কিছুদিন ওষুধ সেবন করতে হবে, এটা একবারের ওষুধে সারার মতো রোগ নয়।
কোনো ক্রনিক ডিজিজ অর্গাননে বলা রয়েছে, কোনো ক্রনিক ডিজিজ যদি আপনার একবারের ওষুধে ম্যাজিকের মতো সেরে যায়, তাহলে ওষুধটা তাৎক্ষণিক অ্যান্টিডোট করতে হবে, অর্থাৎ ওষুধটা ভুলভাবে বিসদৃশভাবে ক্রিয়া করেছে, যে কারণে চিকিৎসককে তার ছায়া আরোগ্য দ্বারা প্রতারিত করেছে। অর্গাননে এইভাবেই বলা রয়েছে যে অনেক সময় আমরা চিকিৎসকরা ছায়া আরোগ্য দ্বারা প্রতারিত হই। এটা যাতে না হয় এই জন্য হ্যানিম্যান আমাদেরকে অর্গাননের দিক নির্দেশনা দিয়েছেন। আর 200 শক্তি সাধারণত আমরা চিকিৎসার শেষে এক ডোজ সিঙ্গেল ডোজ দিতে পারি, অথবা চিকিৎসা ক্রনিক ডিজিজ চিকিৎসার শুরুতে 200 আমরা 3 দিন পর পর 2 দিন পর পর এক ডোজ করে দিতে পারি। শক্তি পরিবর্তন রীতিতে 200 থেকেও শুরু করতে পারি বা 1M থেকেও শুরু করতে পারি ক্রনিক ডিজিজের ক্ষেত্রে। অ্যাকিউট ডিজিজে 30 শক্তিতেই সাধারণত একবারের ওষুধ নিলে রোগীরা সেরে যায় অ্যাকিউট ডিজিজ। বিষয়টা ক্লিয়ার হয়েছে ভাই? বিষয়টা কি হয়েছে? আর হচ্ছে যে ইটা যে 200 আমরা যদি রোগীদেরকে প্রয়োগ করি, তো সেই ক্ষেত্রে কি এটা মানে ডিপেন্ড করে হচ্ছে রোগীর প্রয়োজনীয়তার উপর, যে আমি এটা একদিন পর পর ইউজ করবো, না 2 দিন পর পর ইউজ করবো, না 3 দিন পর পর ইউজ করবো, না দেখা যাচ্ছে যে আমি একভাবে আপনি যেভাবে মেডিসিনটা মিক্স করছেন, সেখানে একটা গ্লোবিউল দিয়ে আমি একটা 100 ml বোতলের মধ্যে করে তারপরে ওটাকে ঝাঁকাইয়া 3টা পার্ট করা, and then 3টা পার্ট হয়তো তাকে 3 দিন পর পর এই মেডিসিনটা সকালবেলা বা একটা টাইমে খাওয়ানো। এই মেকিং সিস্টেমটা তো এটাই ছিল মনে হয় নাকি? জি, আপনি যদি সাপোজ 200টা একটু ছোট শিশিতে তৈরি করলেন, সাপোজ এই শিশিতে আপনি 200 এর মেডিসিনটা তৈরি করলেন, এখানে আপনি 3 ডোজ দিতে পারেন অথবা 6 ডোজ দিতে পারেন। এটা অবশ্যই শক্তি পরিবর্তন রীতিতে দিতে হবে। যে 3টা দাগ দিয়ে দিলেন, আমি 3 ডোজের কথা বলছি সাধারণত, যে এখানে মাঝখানে 2টা দাগ দিয়ে দিলেন, 2টা দাগ দিলে মাঝখানের 1 ডোজ, উপরে 1 ডোজ, নিচে 1 ডোজ, 3 ডোজ। 3 ডোজ 3 দিন সকালে, অর্থাৎ সপ্তাহে 1 ডোজ করে আপনার দেখতে হবে যে ওষুধটা 200 শক্তির। তাহলে রোগের গভীরতা, ওষুধের গভীরতা বুঝতে হবে যে এই যে ওষুধটা যে দিলাম রোগীর জীবনী শক্তিতে লেভেল আছে এই স্তরে, এইটা দেওয়ার পরে 3 দিন পরে আরেক ডোজ দেওয়ার প্রয়োজন হবে বা 7 দিন পরে আরেক ডোজ দেওয়ার প্রয়োজন হবে। প্রথম ডোজটা যখন রোগী সেবন করবে, এতটুকু ঔষধ 2 চামচ পানিতে নিয়ে নিয়ে ওটা নাড়াচাড়া করে খেয়ে ফেললো। এরপরে যখন এই শিশিটা আবার সেই শিশিটা থেকে দ্বিতীয় ডোজ দ্বিতীয় সপ্তাহে সেবন করবে, তখন শিশিটা ভালো করে ঝাঁকি দিয়ে নেবে, ঝাঁকি দিয়ে শক্তি পরিবর্তন করে বাস, তাহলে দ্বিতীয় ডোজটা দ্বিতীয় সপ্তাহে সেবন করলো, আবার লাস্টের ডোজটা তৃতীয় সপ্তাহে, অর্থাৎ 3, 7, 21 দিন পরে তারপর আবার আপনার নিকট আসবে রোগী। অপেক্ষা কোনটা ভাই? যেটা হচ্ছে যে ওষুধটা যদি আমি ঝাঁকাইয়া একটা আমি খেয়ে ফেলি, এটা পার্থক্য হয় নাকি এটাকে আমি একটা আলাদা একটা পানির মধ্যে সেখানে মিক্স করে চামচ দিয়ে নিয়ে তারপরে খেলাম? এখান থেকে নিয়ে আলাদা একটা কাপের মধ্যে আধা কাপ পানি নিয়ে শিশি থেকে 3 ভাগের 1 ভাগ ওষুধ ওই পানিতে দিবে, ওইটা নাড়াচাড়া করে সবটুকু খেয়ে ফেলতে পারে, অথবা এখান থেকে 1 চামচ খেয়ে বাকিটা ফেলে দিতে পারে। এটা আসলে চিকিৎসকের অভিজ্ঞতার উপরে নির্ভর করবে, চিকিৎসক কিভাবে দিক নির্দেশনা দিবেন। ঠিক আছে, আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসের উপরে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অ্যাকিউট ডিজিজে না ক্রনিক ডিজিজে? আপনার সাউন্ডটা ক্লিয়ার আসছে না, জাস্ট মিনিট। জি বলুন। যে একটা করে বললেন 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ পর এভাবে ওষুধ কখন দেবে? একটু না কোন পাওয়ারে কেন দিবে স্যার? আচ্ছা, সেটা তো চিকিৎসকের অভিজ্ঞতার উপর। আমি যেটা বললাম, যদি সাপোজ আপনি সালফার নির্বাচন করেছেন, তাহলে তো সালফার সকালে বাসি পেট ছাড়া অন্য কোনো সময় দেওয়া যাবে না। সাপোজ সরিনাম নির্বাচন করেছেন, সকালে বাসি পেটে, চিকিৎসক এই যে বিষয়গুলো টেকনিকগুলো এগুলা জানবেন হচ্ছে অর্গাননে ক্রনিক ডিজিজে বলা রয়েছে যে অ্যান্টিসোরিক ঔষধ সকালে বাসি পেটে খুব সুন্দর কাজ করে। আবার কিছু কিছু ওষুধ রয়েছে যেটা সকালে বাসি পেটে দেওয়াই যাবে না, যেমন নাক্স ভূমিকা সকালে বাসি পেটে দেওয়া যাবে না। নাক্স ভূমিকা ঘুমের মধ্যে, নিদ্রার মধ্যে বেশ ভালো কাজ করে। এরকম কিছু কিছু মেডিসিন রয়েছে যেগুলো বাসি পেটে দেওয়া যাবে না, আবার কিছু কিছু মেডিসিন বাসি পেট ছাড়া অন্য সময় দেওয়া যাবে না। এটা আসলে অভিজ্ঞতা সমৃদ্ধ একটা জ্ঞান। ঠিক আছে, বেশিরভাগই অ্যান্টিসোরিক ওষুধ সকালে বাসি পেটে দিলে ভালো কাজ করে। আর রোগের গভীরতা দেখতে হবে, যে রোগটা যদি বেশি গভীর ক্রিয়াশীল হয় তাহলে ডোজটা ঘন ঘন দিতে হবে। শক্তিটার ক্ষেত্রে 1M দিতে হবে অথবা 10M দিতে হবে।
এই সব বিষয়গুলো মাথায় রেখেই চিকিৎসকের সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ একজন হোমিওপ্যাথিক চিকিৎসককে উপস্থিত বুদ্ধি রাখতে হবে যে আপনার কাছে যে রোগীটা এসেছে অ্যাকিউট ডিজিজ না ক্রনিক ডিজিজ, এই রোগীর জন্য কি 30 শক্তি দিতে হবে না 1M দিয়ে শুরু করব, কি শক্তি দিয়ে শুরু করব, বা রোগীর জন্য যে টোটালিটি অফ সিমটমেটিক যে ওষুধটা আসছে সেই ওষুধের উপযোগিতা দেহের মধ্যে আছে কিনা। যদি অ্যাডাপ্টেবিলিটি না থাকে, উপযোগিতা না থাকে, তাহলে কিন্তু ওষুধ দিয়ে আরো ক্ষতি হবে। এই জন্য উপযোগিতাও দেখতে হবে। অর্থাৎ আমাদের যে গ্রাম অঞ্চলে জমিতে বপন করা হয়, ধানের বীজ বপন করা হয় একটা নির্দিষ্ট সময়ে, অর্থাৎ জমিটার মধ্যে যদি পোম আসে, উর্বরতা আসে, ফার্টিলিটি আসে, তখনই কিন্তু বপন করলে সেটা গাছ দিবে। কিন্তু উর্বরতা আসেনি, তাহলে কিন্তু অর্থাৎ ওইটার অ্যাডাপ্টেবিলিটি হয়নি, তখন যদি ওষুধ প্রয়োগ করা হয় তাহলে কিন্তু ক্ষতি হতে পারে। এই জন্য দেখতে হবে যে আপনার কাছে রোগী আসলো সিপিআর পেশেন্ট, কিন্তু এমন কিছু কুলক্ষণ রয়েছে যে লক্ষণ সিপিআর পূর্ণাঙ্গ ক্রিয়া করতে দেবে না, তখন সিপিআর দেওয়া যাবে না। তখন লক্ষণ সাদৃশ্যে তাকে আপনি নাক্সের সিমটম থাকলে নাক্স দিতে পারেন। সিপিআর চাইতে নাক্সটা নন ডিফেক্টিভ মেডিসিন, সিপিআরটা গভীর ক্রিয়াশীল ওষুধ। এই জন্য ঔষধ নির্বাচনের আগে চিকিৎসককে অর্গানের জ্ঞান, ক্রনিক ডিজিজের জ্ঞান এসব জেনে তারপরে ওষুধ প্রয়োগ করতে হবে। জি, যে কোনো মেজারমেন্টের বোতলে কি একটা তেল দিতে হবে? যেমন 100 ml এর বোতলে একটা তেল, তারপর 5 ml এর বোতলে একটা তেল, যে কোনো তেলে কি একটা দিব? জি, একটা গ্লুকোজ, সিঙ্গেল গ্লুকোজ। যদি এই শিশিতে ব্যবহার করেন তাহলেও একটা গ্লুকোজ সিঙ্গেল, যদি এই শিশিতে ব্যবহার করেন সেটাতেও একটা গ্লুকোজ সিঙ্গেল, একটা গ্লুকোজ এনাফ। সব বোতলে মানে 3টা দাগ দিব না, আপনি 3টা ভাগ করতে পারেন। যে এই শিশিতে দিয়েছেন এটা 3 ভাগ করে দিতে পারেন, অথবা 2 ভাগ করে দিতে পারেন, অথবা 1 ভাগ 1 ডোজ দিতে পারেন। সেটা তো আপনার এক্সপিরিয়েন্স আপনাকে বলে দেবে, অভিজ্ঞতা আপনাকে বলে দেবে যে হ্যাঁ এই রোগীতে 1 ডোজ দিলেই মোটামুটি অনেকদিন ক্রিয়া করবে। আবার চিকিৎসা ক্ষেত্রে বেশ কিছু বাধা আসে, সেই বাধাগুলোর সম্মুখীন হতে হয় চিকিৎসককে। তাহলে বাধাটা কেমন সেই বিষয়ে চিকিৎসকের জ্ঞান থাকতে হবে। যেটা অর্গানের 3 নম্বর সূত্রে বলা আছে যে চিকিৎসকের 6টা জ্ঞানের মধ্যে এটা একটা, আরোগ্যের বাধা সম্পর্কে জ্ঞান। যদি এই সম্পর্কে জ্ঞান চিকিৎসকের না থাকে তাহলে তো রোগী আরোগ্য করতে পারবে না চিকিৎসক। জি, আর কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসের উপরে? স্যার আমার একটা প্রশ্ন। আচ্ছা, সিদ্ধাতুল মুনতাহা ম্যাডাম আপনি বলুন, তারপরে ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। ভাই ক্লাসের বাইরেও বলা যাবে না আসলে কোন কোম্পানির ওষুধগুলো আমরা আসলে ব্যবহার করব। ওষুধের তো যে পরিমাণ হচ্ছে দাম, মানে আসলে তো আপনাকে যেমন সকালে বললাম আমি। জি জি, একটু আমি যদি আমি এটা ব্যবহার করি, আমি এটা আমার পেশেন্টদের ক্ষেত্রে সব সময় এটা ব্যবহার করি এবং আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাচ্ছি। আপনি তো হ্যাপকোটা ইউজ করেন তাই তো? জি জি জি, সেটা তো আমি জানি, কিন্তু কথা হচ্ছে যে নয়তো ভাই যেটা করবেন এই কোম্পানি করবেন। ওইটা কি? ওইটাও হ্যাপকো? উইলমার শোয়েব জার্মানি। এটা 50 বছর আগে আর শোয়েবেরটা করি ভাইয়া, করি, সেটা হচ্ছে সবগুলাই করতেছি, কিন্তু এখন মনে হচ্ছে যে আসলে চেম্বারে তো বহুত ওষুধ লাগে, চেম্বার দেওয়ার পরে বুঝতেছি যে ওষুধের তো শেষ নেই। জি জি, সেই জন্য বলতেছি কিছু কিছু ওষুধ 30 বা 200 যেগুলা মানে যদি দেশি ব্যবহার করি বা মানে একটু কমের মধ্যে ভালো কোনটা হবে সেইটা জানতে চিকিৎসক চাচ্ছি। মানুষ কখনোই কমের জিনিস নেবেন না। কেন নেবেন না? আপনার রোগীদেরকে সূক্ষ্ম মাত্রায় ওষুধ প্রয়োগ করবেন। ওষুধে যদি কোনো ত্রুটি থাকে তাহলে কিন্তু আপনার এই যে এত কষ্ট করে রোগীলিপি করলেন, একটা ওষুধ নির্বাচন করলেন, রোগীকে প্রয়োগ করলেন, যদি রোগ না সারে তাহলে কিন্তু চিকিৎসকের ওইখানে ব্যর্থতা, সফলতা নেই। আর যদি কিছু টাকা বেশি লাগলেও ভালো ওষুধটা যদি ওয়েল প্রুফ মেডিসিনটা আপনি ভালো কোম্পানির থেকে নিয়ে নিতে পারেন তাহলে সেটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো, সেটা কিন্তু আপনার ঠকা নয়। আমার উস্তাদের একটা নির্দেশ যে রাসেল জিনিস কিনলে সবসময় ভালোটা কিনবা, টাকায় ঠকা না, জিনিসে ঠকালে সবচেয়ে বড় টাকা। অর্থাৎ টাকায় ঠকলে আপনি 2 দিন আগে আর পরে টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু জিনিস একটা কিনে নিলেন, যে এই ওষুধটা আপনি সাপোজ আপনি 1000 টাকা দিয়ে এখন কিনলেন সাপোজ, তাহলে 5 বছর পরে এটা সুন্দরভাবে আপনি ব্যবহার করতেছেন। যদি এটা আপনি 500 টাকা দিয়ে কিনেন বা 100 টাকা দিয়ে আপনি কিনেন, কমে কিনলেন, বেশি দামেরটা নিলেন না, এই 100 টাকার মেডিসিন আপনি রোগীতে প্রয়োগ করলেন, আপনার ভালো কাজ করলো না, তাহলে কিন্তু 100 টাকায় আপনার ফালানি। আর 1000 টাকা দিয়ে কিনলেন, তাহলে রোগীরা যখন ওষুধ প্রয়োগ করে রোগীতে রেজাল্ট পাবেন তখন কিন্তু ওই টাকাটা সার্থক। এই জন্য মাথায় রাখবেন সবসময় রোগীদের ক্ষেত্রেও সর্বোচ্চ ভালো জিনিস ব্যবহার করতে।
যেমন আমি আগে আমাদের আসলে আসলে প্রশ্নটা ছিল যে দেশি ওষুধ কি কাজই করে না? এটা আমি ব্যবহার করছি না, আমি বলতে পারতেছি না। হ্যাঁ, আপনারা ব্যবহার করে দেখতে পারেন, যারা ব্যবহার করে তাদের কাছে সেটার সিদ্ধান্ত নিতে পারেন যে আসলে তারা ব্যবহার করে কেমন রেজাল্ট পাচ্ছে। কাজ তো করবেই, ওষুধ কাজ করবেই যদি আপনার সদৃশ ওষুধ নির্বাচন হয়ে থাকে। যদি নির্বাচন ঠিক না হয় তাহলে আপনি যত জার্মানি ওষুধই দেন, যত গাছ থেকে একদম ডাইরেক্ট ওষুধ তুলে খাওয়ান, সদৃশ না হলে হোমিওপ্যাথিক ওষুধ কখনোই কাজ করবে না, ক্ষতি করবে। হোমিওপ্যাথিক ওষুধ ব্লেডের মতো, আপনার যদি সিমিলিমাম হয় তাহলে সুন্দর উপকার করবে, আর যদি সিমিলিমাম না হয় তাহলে লক্ষণ উৎপাদন করে দেবে। যদি ঘন ঘন সেবন করানো হয় তাহলে ওষুধের যে প্রুভিং সিমটমগুলো এগুলা রোগী দেহে উৎপাদিত হতে শুরু করবে। সেটা কতদিন পর্যন্ত স্টে করবে ওই রোগী দেহে এটা বলার উপায় নাই। ওই সিমটমগুলো আর রোগীর সিমটমগুলো মিলে একটা অ্যামালগামেটেড অবস্থায় চলে আসবে। সেই জট একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি তো সহজে খুলতে পারবে না। এই জন্য হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে ডাক্তার কেন বলেছিলেন যে আমি 1 ডজন নিগ্রোদের সাথে অন্ধকার গৃহে ধারালো অস্ত্রধারী 1 ডজন নিগ্রোদের সাথে থাকতেও অতটা ভয় করি না যতটা ভয় করি একজন হোমিওপ্যাথের কাছে 1 ডোজ উচ্চ শক্তির ওষুধ সেবন করতে। এই যে 1 ডোজ ওষুধ, এটার 1 ফোঁটার 100 ভাগের 1 ভাগ, এটাই যে ক্রিয়াটা করে যদি সিমিলিমাম না হয় তাহলে রোগীদের ভীষণ ক্ষতি হবে। যারা অর্গানন জানে না, ক্রনিক ডিজিজ জানে না, তারা এই ক্ষতিটাও বুঝতে পারবে না। এই জন্য ওষুধ কেনার আগে অবশ্যই সতর্ক থাকবেন, ভালো কোম্পানির ওষুধ কিনবেন। এবং যে ভালো ডাক্তাররা ব্যবহার করে ভালো রেজাল্ট পাচ্ছেন, আপনি দেখছেন তারাও রেজাল্ট পাচ্ছে, ওই কোম্পানির ওষুধ কিনবেন। সেটা আমাদের দেশি ওষুধও যদি আপনি ভালো পান আলহামদুলিল্লাহ কিনে নেবেন, বেশ ভালো। জি ম্যাডাম, আর কোনো জাযাকাল্লাহু খায়ের ভাইয়া। শুকরিয়া। সিদ্ধাতুল মুনতাহা ম্যাডাম কিছু বলতে চাচ্ছিলেন মনে হয়। আচ্ছা, ভাইয়া আমি একটু বের হচ্ছি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাডাম বলুন। স্যার, আমরা অনেক সময় দেখা যায় পিল দিতে গিয়ে 2টা 3টা পড়ে যায়। যেমন আজকে আমি আমার বাচ্চার জন্য মাস্ক করছি বিকালবেলা, 3টা স্যার পড়ে গেছে। কারণ হ্যাপকোটা স্যার এতই বেশি সূক্ষ্ম এবং ছোট যে আন্দাজ করা যায় না। আচ্ছা, আপনার কাছ থেকে গত বছর আমি এটা নিয়েছিলাম, 3টা পড়ে গেছে। তারপরে আমি তাকে করছি, মানে অর্ধেক জি 3টা ফেলে দিয়ে আবার পানি ওটাতে দিচ্ছি, দিয়ে ফুল বোতল পরে তারপর ওখান থেকে আমি 1 ক্যাপ তাকে খাওয়াই দিচ্ছি। আচ্ছা, এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে স্যার, মানে ম্যাক্সিমাম সময় দেখা যায় কি আমার বাচ্চারা বেশিরভাগ সময় বাইরের খাবারটা খায়, স্কুলের টিফিনে এসে। তো রাতের বেলা ওদের অনেক সময় পেট খারাপ হয়ে যায়। তৎক্ষণাৎ দেখা গেল যে এরা বাইরের ভাজা পুরি খাইলো, মিষ্টি জাতীয় খাইলো, মানে হয়ে যায়। তখন আমি মেডিসিনটা সিলেকশন করতে আমার কষ্ট হয়ে যায়। অনেক সময় দেখা যায় মিষ্টি খাওয়া হয়, সেই জন্য আর্জেন্ট নাইট থাকে, এখানে বাচ্চাদের ক্ষেত্রে নাক থাকে, আবার ঘন ঘন হলে পোটোফাইলাম থাকে। তখন আমি সিলেকশন করতেই পারি না যে আমি কোনটা দিব। তখন আমি কি করি, ফিলমেট অথবা এমোডিস অথবা ওরসালাইন তাদেরকে দিয়ে কোনো রকমে আমি এটা রিকভার করি। পরে আমি নেক্সট ডে স্যারের সাথে আলাপ করে মেডিসিনে যাই, পরের দিন। এরকম অবস্থা ম্যাক্সিমাম সময় হয়। এটার জন্য আমাকে একটা সলিউশন দেন আজকে। আচ্ছা, চিকিৎসকের 3টা ভুল হয়ে থাকে। এই 3টা ভুলের মধ্যে এটা একটা, যে চিকিৎসকের নির্বাচিত ওষুধের মধ্যে সন্দেহ থাকা, যে আসলে কি আমার নির্বাচন তো ঠিক হয়েছে নাকি হয়নি, ওষুধ কাজ করতেছে না কেন। নিজের পরিবারের ক্ষেত্রে সাধারণত এমনটি বেশি হয়ে থাকে যে আমি ওষুধ দিয়েছি, আমার মেয়ে অসুস্থ, আমার ছেলে অসুস্থ, তাড়াতাড়ি রোগ সারতেছে না কেন। কিন্তু তখন এটা আমাদের কমন সেন্সটা মাথায় থাকে না যে ওষুধকে কাজ করার জন্য সময় দিতে হবে। এই সময়টা আমরা দিতে চাই না। আমাদের ব্রেনটা তখন উত্তেজিত থাকে যে রোগ তাড়াতাড়ি সারে না কেন, বাচ্চা কান্না করতেছে, এটা কষ্ট পাচ্ছি, বাবা মা হিসেবে দেখতেছি। কিন্তু যখন একজন চিকিৎসক হিসেবে চিন্তা করবেন যে হ্যাঁ, রোগীরা তো আমাদের কাছে ওষুধ নেওয়ার পর বাসায় চলে যায়, ওষুধ খেয়ে তো ধৈর্য ধরে অপেক্ষা করে, আর আপনি তো আপনার বাসায় আছেন, আপনার মেয়ে বা ছেলে কান্নাকাটি করতেছে, ব্যথায় কষ্ট পাইতেছে, এই জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। তা আপনার ওয়েল সিলেক্টেড মেডিসিন, যে তৈলাক্ত ভাজা পোড়া খেয়ে এই সমস্যাটা হয়েছে, আচ্ছা আমি নাক্স দিয়েছি বা আমি পালসিটিলার দিয়েছি লক্ষণ ভিত্তিক, আচ্ছা ওষুধকে কাজ করার জন্য 3 ঘন্টা 6 ঘন্টা একটু সময় দেই। হ্যাঁ, তা আর ওই সময় হচ্ছে যে বিধিনিষেধগুলা, যে ভারী খাবার অর্থাৎ দই মিষ্টি এই জাতীয় খাবারগুলো তখন আর দেওয়া যাবে না। যখন তার পেটে সমস্যা হয়েছে তখন তাকে ভারী খাবার, উত্তেজক খাবার, রিচ ফুড এগুলো দেওয়া যাবে না। তাকে কি দিতে হবে, পেট ঠান্ডা থাকে এই ধরনের খাবার দিতে হবে। যেমন আপনি আটার জাউ, আতপ চালের জাউ, অথবা স্যুপ, অথবা সাগু বা বার্লি, অথবা একটা ডাব কিনে দেওয়া,
অথবা চিটা ভিজিয়ে খাওয়া, এই ধরনের যে খাবারটা ও পছন্দ করতেছে তাকে ওই ধরনের খাবারগুলো দিবেন, সাজেস্ট করবেন। তাহলে দেখা যাবে যে ওই সমস্যাটা অ্যাকিউট প্রবলেম, তো তাহলে চলে যাবে। আর যদি না হয় তাহলে ওষুধ দিবেন। আর ওষুধটা এই সময় একটু ঘন ঘন প্রয়োগ করতে হবে, কিন্তু ঘন ঘন ওষুধ পরিবর্তন করা যাবে না। ওষুধটা প্রয়োগ করতে হবে একটু ঘন ঘন, যে 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা পর পর প্রয়োগ করতে হবে, কিন্তু ওষুধ চেঞ্জ করা যাবে না। যে ওষুধটা আপনি নির্বাচন করেছেন, একজন ডাক্তার হিসেবে, একজন মা হিসেবে বা বাবা হিসেবে নয়, একজন ডাক্তার হিসেবে চিন্তা করবেন যে হ্যাঁ, আমি যে ওষুধটা নির্বাচন করেছি এটা ইনশাল্লাহ সদৃশ হয়েছে, ইনশাল্লাহ কাজ করবে। ওষুধকে কাজ করার মতো আমরা সময় দিই। আর আপনি যে বললেন হ্যাপকোর যে বড়িটা, হ্যাপকোর বড়িটার সাইজ একদম ছোট, যেটা পোস্তদানার সমান, পোস্তদানার মতো। হ্যানিম্যান অর্গাননে যেভাবে বলেছেন যে পোস্তদানার সমান বড়ি থাকবে গ্লোবিউলস, এই বড়িটা ঢালার জন্য আমি করি কি, এই যে গ্লোবিউলস আছে, ডোজ পেপারগুলো আছে, এই ডোজ পেপারগুলো পিচ্ছিল হয়, গ্লসি পেপার পিচ্ছিল, এটা আমি কেটে নিয়েছি একদম। ডোজ পেপার অর্থাৎ পুড়িয়ে দেওয়ার জন্য এটা আমি কেটে নিয়েছি। এটাকে 4 ভাগ করবেন। এই যে 4 ভাগ করলে যতটুকু হয়ে গেছে, এতটুকু হওয়ার পরে আমরা এইভাবেই করব। এই যে এইভাবে এখানে ধরবো, ঠুসের মতো করব। ঠুসের মতো করার পরে এখানে একটু চোখা করলাম, তারপরে এখান থেকে মুখাটা খুলে বড়ি ঢালবো। বড়ি ঢালার পরে যদি দেখা যায় 2টা বড়ি পড়েছে, অথবা 3টা বড়ি বা 4টা বড়ি পড়েছে, তাহলে বড়িটা এদিকে নিয়ে এসে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে একটা ধরবো, আর বাকি যেগুলা সেগুলো আবার রেখে দিব। রেখে দেওয়ার পর যখন দেখবো যে হ্যাঁ একটা বড়ি আছে, তাহলে সেই বড়িটা তখন আমরা বোতলের মধ্যে দিব, দিয়ে তারপরে এটাতে ডিস্টিল ওয়াটার দিয়ে রোগীতে সেবনের জন্য দিয়ে দিব। এনাফ, এই প্রবলেম সলভ। এটা আপনারা প্রত্যেকেই করে নিতে পারেন। অর্থাৎ আপনার কাছে ডোজ পেপার নেই, নো প্রবলেম, যে সাদা কাগজগুলো রয়েছে সেই কাগজগুলো এতটুকু করে কেটে ছোট ছোট টুকরা করে নেবেন, যতটুকু টুকরা আপনার হাতে রাখতে পারবেন। অর্থাৎ যদি আপনার এইটা হাতে রাখতে সমস্যা হয় তাহলে একটু বড় সাইজটা নেবেন। অর্থাৎ এই সাইজটা আপনি কাগজটা নিলেন, নেওয়ার পরে এটা এইরকম করে তারপরে আস্তে করে ঢালবেন। ঢেলে দেখবেন যে কয়টা বড়ি আছে, 2টা 3টা 4টা 5টা হইলে একটা একটু চাপ দিয়ে ধরবেন এই নিচের সাইডে কর্নারে। যদি যখন একটা যাবে একটু চাপ দিয়ে ধরলেন, আর বাকিগুলো এটা মাথাটা একটু চোখা করবেন, তাহলে এই দিক দিয়ে পড়ে যাবে, বাইরে পড়বে না, আর বড়িগুলো অপচয় হবে না। তারপর আবার রেখে দিবেন, বাকিগুলো রেখে দিয়ে যে একটা ছিল ওইটা আপনি ডিস্টিল ওয়াটারে দিয়ে বড়িটা গলে গেলে 8 থেকে 12টা ঝাঁকি দিয়ে তারপর রোগীতে সেবনের জন্য দিবেন। এনাফ। জি ম্যাডাম, প্রবলেম সলভ। শুক্রিয়া। আর কারো কোনো কোশ্চেন আছে আজকের ক্লাসের মধ্যে? আবু নাইম মিয়া জি, ভাই আপনার মেয়ে কেমন আছে এখন? জি আছে আলহামদুলিল্লাহ, আজকে সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এইভাবে প্রয়োগ করবেন আপনি যেভাবে লাস্ট করেছেন। ইয়াউনিল্লাহ। জি, আরো 2 দিন কন্টিনিউ করতে বলছেন, ইনশাআল্লাহ কন্টিনিউ রাখবেন জি, ইনশাআল্লাহ। অ্যাকিউট ডিজিজের রোগ মনে করেন আপনি একদিন সেবন করানোর পরেই কমে গিয়েছে, তারপরে আরো 2 দিন সেবন করাবেন যাতে ওই অ্যাকিউট ডিজিজটা পুনরায় ফিরে না আসে, পুনরায় যাতে আর রিল্যাপস না করে, এই জন্য আরো 2-3 দিন সেবন করাইতে হয় অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে। এটা মাথায় রাখবেন সব সময়ের জন্য। জি জি। জি, আর ক্রনিক ডিজিজে আমরা যে মানে ডোজটা দেই, এটা তো মানে 1 দিন বা 2 দিন, 1-2 ডোজ বা 3 ডোজ নাকি একাধারে ক্রনিক দেওয়া ডিজিজে যায়? এটা রোগীর অবস্থার উপরে ডিপেন্ড করবে। ক্রনিক ডিজিজ আসলে অগ্রিম ভাবে আপনারা সবসময় মাথায় রাখবেন, হোমিওপ্যাথিতে কখনোই অগ্রিম ভাবে সিদ্ধান্ত নিয়ে রাখা যাবে না। আপনার সামনে উপস্থিত যে রোগীটা এসেছে তাকে পর্যবেক্ষণের পর জি, জি। দেখতে হবে এই রোগীর জন্য কোন শক্তিটা 50 সহস্রতমিক দিয়ে শুরু করবেন না শততমিক দিয়ে শুরু করবেন। 50 সহস্রতমিকের বেশ কিছু সুবিধা রয়েছে, যেটা নিয়ে সামনের ক্লাসে আলোচনা হবে ইনশাআল্লাহ। আর যদি আপনি শততমিক জ্ঞান দিতে পারেন, শততমিক দিলে দিতে পারেন, কিন্তু এভাবে সূক্ষ্ম মাত্রায় দিবেন। তখন রোগীর অবস্থা অনুসারে শক্তি এবং মাত্রা সেই উপস্থিত অবস্থার উপরে ডিপেন্ড করে আপনাকে নির্ধারণ করতে হবে। পূর্ব থেকে যদি আপনার বিধিবদ্ধ থাকে তাহলে আমরা কিন্তু অর্গাননের 6 নম্বর সূত্রের মতো প্রিজুডিস্ট হয়ে গেলাম, আনপ্রিজুডিস্ট হইতে পারলাম না। আনপ্রিজুডিস্ট হইতে হবে, সংস্কার মুক্ত হইতে হবে। এই যে আপনি বদ্ধমূল ধারণা নিয়ে যদি থাকি ক্রনিক ডিজিজ আসছে, আমি তাহলে 1M থেকে নিশ্চিত শুরু করব, কিন্তু ক্রনিক ডিজিজের কোনো সিমটম যদি অ্যাকিউট অবস্থায় নিয়ে আসে তাহলে কিন্তু 1M থেকে শুরু করা যাবে না। বা অ্যাকিউট ডিজিজ আপনি রোগী আসছে, হালকা তরুণ রোগ নিয়ে আসছে, কিন্তু এটা আসলে মূলত ক্রনিক ডিজিজ, তাহলে কিন্তু 30 শক্তি দিলে অতটা ভালো রেজাল্ট পাবেন না। 200 থেকে বা 1M থেকে শুরু করতে হবে। এটা রোগীর উপস্থিত অবস্থার উপরে দেখে তারপরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। জি জি, ধন্যবাদ। শুকরিয়া। আর কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসের উপরে? একটা ওষুধ কখন সর্বোচ্চ কতদিন দেওয়া যাবে? এটা হচ্ছে একটা ওষুধ কতদিন পর্যন্ত কন্টিনিউ করবেন। যদি অ্যাকিউট ডিজিজ হয়, অ্যাকিউট ডিজিজের মেয়াদি থাকে হলো 7 দিন
বা 14 দিন বা 21 দিন এরকম। তো 7 দিনে রোগী সেরে গেছে, সুস্থ হয়ে গিয়েছে, 8 দিন 9 দিন বা 10 দিন পর্যন্ত সেবন করতে পারে 30 শক্তি। আবার 1M ক্রনিক ডিজিজে দিয়েছেন, 1M আপনার 15 দিন পর্যন্ত রোগী সেবন করেছে, করার পর দেখা গিয়েছে যে 15 দিন পরেও রোগী ভালো বোধ করছে, তাহলে 20 দিন 25 দিন 1 মাস পর্যন্ত ক্রিয়া করতে পারে। রোগীটা সাধারণত এমন যে যে কয়দিন রোগী ভালো বোধ করবে ওষুধ খাওয়ার পরে, সেই কতদিন আর আসবে না। তারপরে যখন দেখা যাবে রোগটা আবার ফিরে আসছে, রোগীর কষ্ট হচ্ছে, তখন আবার আসবে। তখন আসার পর যদি দেখেন যে ওই ওষুধটার ক্রিয়া চলমান আছে, বোঝা যাচ্ছে, রোগীর সিমটম এটা জানাচ্ছে, তাহলে ওই ওষুধই শক্তি পরিবর্তন রীতিতে নেক্সট পাওয়ার দিতে পারেন, অথবা ওই পাওয়ার দিতে পারেন শক্তি পরিবর্তন রীতিতে, অথবা ওই ওষুধের সিমটম চলমান আছে, তাহলে ওষুধ কন্টিনিউ করার প্রয়োজন নেই, প্লেসিবো দিয়ে বিদায় করে দিলে আরাম। কখনো সিএম দিয়েছেন, সিএম দেওয়ার পর 2 মাস 3 মাস 6 মাস পর্যন্ত ক্রিয়া করতে পারে, তো 1 মাস পর পর রোগী আসতেছে, 1 মাস পরে আসলে ওই একইভাবে তাকে এসএল বা স্যাকল্যাক দিয়ে দিলেই বাস। এইভাবে প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে উপস্থিত বুদ্ধি মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে। জি, শুকরিয়া। আর কারো কোনো প্রশ্ন আছে? আবানি ভাই, লাস্ট একটা প্রশ্ন করব, এটা আমার একটা কিউরিসিটি থেকে। সেটা হচ্ছে আমরা যেহেতু জানি যে একই ডিজিজের ক্ষেত্রে আমরা ঘন ঘন ওষুধটাকে প্রয়োগ করি, হ্যাঁ, জি তো সেই ক্ষেত্রে আমরা যদি 30 থেকে শুরু করি, দেন আমার যদি মনে হয় যে না আমার 30 শুরু করার পরে 200টা প্রয়োজন হয়, তো সেই ক্ষেত্রে আমি 200টাও কি, যেহেতু একই ডিজিজ আমি ঘন ঘন প্রয়োগ করতে পারি বা করার দরকার হয়, সেক্ষেত্রে আমি 200টাও কি ঘন ঘন প্রয়োগ করতে পারবো কিনা? 200 ঘন ঘন প্রয়োগ না করাটাই উত্তম। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। জি আরেকটা প্রশ্ন আছে, জি মানে একই টুকি কি সবসময় 30 নিচে দিতে হবে, মানে 2C-তে না যাওয়াটাই উত্তম নাকি একইটা? না, একইটা 30 এনাফ। 30 ছোট বড় সবার ক্ষেত্রে? হ্যাঁ, যদি আচ্ছা। ডিজিজটা তার অ্যাকিউট হয়, তরুণ রোগ হয়, সেক্ষেত্রে যদি শততমিক দেন 30, আর যদি 50 সহস্রতমিক দেন, আমি 50 সহস্রতমিক M1 থেকেই শুরু করি। 50 সহস্রতমিক যে হ্যাপকোর ওষুধটা, আমি এটা M1 থেকে শুরু করি। 50 ক্লাস করলে হয়তো এটা গুরুত্বটা এবং এটার ফায়দাটা একটু বুঝতে পারবো, সামনের তখন ক্লাসে তো এটা ব্যবহার করব। পাবেন জি জি ইনশাআল্লাহ। 50 সহস্রতমিক। আর আমাদের এদিকে তো ওষুধগুলো কম পাওয়া যায়, হয়তো অনলাইনে সংগ্রহ করতে হবে অথবা আপনার থেকে আর কি। ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আমি নিজেও হ্যাপকোর ওষুধ ব্যবহার করছি এবং অন্যদেরকে সাজেস্ট করি। আমি হ্যাপকোর ওষুধ সেলও করে থাকি। এই তো। জি দেখছি ইনশাআল্লাহ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসের মধ্যে? যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করতে পারি ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সবাইকে যারা ক্লাসে ছিলেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন। বিশুদ্ধ হোমিওপ্যাথি শেখার ধারাটা আমাদের অব্যাহত থাকুক, এই আশায় প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি। ডাক্তার গোলাম রব্বানী রাসেল, পিওর হোমিওপ্যাথি সেন্টার, টাঙ্গাইল।